ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই গুয়ানকে। সে তার গাড়িতে বসে এক ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল। গুয়ান তার কাছে শিশির ক্যাফের অ্যাড্রেস জানতে চাইলে ফ্রেন্ডটি তাকে ঠিকানা দিয়ে দেয়। তবে 10 বছর পর গুয়ান কেন হঠাৎ শিশিকে খুঁজছে সেটা তার ফ্রেন্ড ঠিক বুঝে উঠতে পারে না। গুয়ান তখন রিভেঞ্জ নেওয়ার টোনে বলে যে 10 বছর আগে শিশি তাকে কিছু না জানিয়ে হুট করে চলে গিয়েছিল, তাই এবার হিসাব বরাবর করতে সে যাচ্ছে। সিন শিফট হয় শিশির ক্যাফেতে। শিশি ল্যাপটপে নিজের কাজে বিজি ছিল। ঠিক তখন ক্যাফের এক কোনায় এক ছেলে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করছিল। শিশির এক এমপ্লয়ি এটা দেখে এক্সাইটেড হয়ে শিশিকে বলে, ম্যাম দেখুন কাপলটা কত কিউট। কিন্তু শিশি একদম প্র্যাকটিক্যাল টোনে জবাব দেয়, ওরা এতক্ষণ ধরে বসে আছে, অথচ ছেলেটা জাস্ট প্রপোজই করল, এক কাপ কফিও অর্ডার করল না। নির্ঘাত কিপ্টে, গার্লফ্রেন্ডের পেছনে টাকা খরচ করতে চায় না। বসের এমন রসহীন কথা শুনে এমপ্লয়ি অবাক হয়ে জিজ্ঞেস করে, ম্যাম আপনি কি কলেজ লাইফে কখনো কাউকে লাভ করেননি? এই কথা শুনতেই শিশির একটা পুরনো ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়। কলেজে পড়ার সময় সে একবার গুয়ানকে তার ফ্রেন্ডের সাথে কথা বলতে শুনেছিল। ফ্রেন্ডটি গুয়ানকে জিজ্ঞেস করেছিল, যে মেয়েটা রোজ তোর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে, তুই কি সত্যি ওকে লাইক করিস? গুয়ান তখন ছিলের সুরে বলেছিল, ধুর, ওই ব্রেকফাস্টগুলো বড্ড লো ক্লাস। আমি কখনো ওই মেয়ের প্রতি ইন্টারেস্টেড হব না। এই নিষ্ঠুর কথা শুনে শিশির মন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এবং সে গুয়ানকে কিছু না বলেই ওখান থেকে চলে গিয়েছিল। ফ্ল্যাশব্যাক এন্ড হতেই দেখা যায় গুয়ান ক্যাফেতে এসে হাজির। শিশিকে দেখে সে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। গুয়ানেরও তখন একটা সুইট ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যখন কলেজ লাইফে শিশি নিজে এসে তাকে ব্রেকফাস্ট দিয়ে খুব ইনোসেন্টলি প্রপোজ করেছিল। স্মৃতির পাতা থেকে ফিরে এসে গুয়ান শুনতে পায় শিশি তার এমপ্লয়িকে বকছে, সব সময় মাথায় খালি পীড়িত ঘোরে। এসব বাদ দিয়ে চুপচাপ কাজে মন দাও। গুয়ান ভাবল, শিশি হয়তো এখনও তাকেই ভালোবাসে, তাই প্রেম ভালোবাসার ওপর এত রাগ। ঠিক তখনই এক ছেলে হাতে ফুলের তোড়া নিয়ে শিশির সামনে এসে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা দেখে গুয়ান তো পুরো শক। সে আরেক সেকেন্ডও লেট না করে তার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয়, জলদি এক তোড়া ফুল নিয়ে এসো। আর মনে রেখো, ওটা যেন ওই ছেলের ফুলের চেয়ে 10 গুণ বেশি এক্সপেন্সিভ হয়। ফুল আসতেই গুয়ান হিরোর মতো ক্যাফেতে এন্টার করে। ওদিকে শিশি অলরেডি ওই ছেলেটিকে রিজেক্ট করে দিয়েছিল, যা দেখে গুয়ান মনে মনে হেভি খুশি হয় যে শিশি এখনও ওকেই লাইক করে। কিন্তু পরের মুহূর্তেই শিশি তার হাতের আংটি দেখিয়ে ছেলেটিকে বলে, আই অ্যাম সরি, আমি অলরেডি ম্যারিড। ব্যাস। ম্যারিড শব্দটা শুনে গুয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে হার্ট অ্যাটাক খাওয়ার মতো করে বুক চেপে ধরে তার অ্যাসিস্ট্যান্টের গায়ের ওপর ঢলে পড়ে। গুয়ান ভাবল সে বড় দেরি করে ফেলেছে, তার আর কোনো চান্স নেই। কিন্তু তখনই সে ক্যাফের এমপ্লয়িদের ফিসফিসানি শুনতে পায়, আজকে নিয়ে 3-3টে ছেলে ম্যামকে প্রপোজ করে রিজেক্ট হল। ম্যামের যে কেমন ছেলে পছন্দ খোদা জানে। তবে রিজেক্ট করার জন্য এই ফেক ম্যারেজের টেকনিকটা কিন্তু ফাটাফাটি। এই কথা শুনে গুয়ানের মুখে আবার হাসি ফোটে। সে বুঝে যায় শিশি আসলে অবিবাহিত, জাস্ট ছেলেদের তাড়ানোর জন্য মিথ্যা বলছে। শিশি ওই ছেলের কাছ থেকে ফুলগুলো নিয়ে সাইডে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন মেন। ঠিক তখনই গুয়ান সামনে এসে মুচকি হেসে বলে, তা আমার ব্যাপারে তোমার কি খেয়াল? শিশি গুয়ানকে হুট করে সামনে দেখে শিশি পুরো আকাশ থেকে পড়ে। সে থতমত খেয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? গুয়ান ফ্লাটিং টোনে বলে, তোমার জন্য এসেছি। কলেজে তুমি আমাকে একটা কিস করেছিলে, মনে আছে? আজকে আমি সেই পুরন অ্যাকাউন্ট সেটেল করতে এসেছি। সবার সামনে গুয়ান এসব ওপেনলি বলায় শিশি লজ্জায় লাল হয়ে তাকে চুপ করতে বলে। গুয়ান তখন ফুল বাড়িয়ে প্রপোজ করলে শিশি ওগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে গুয়ানের ইগোতে লাগে যে শিশি তাকে বাকি সাধারণ ছেলেদের সাথে কম্পেয়ার করছে। শিশি তাকে ক্যাফে থেকে বের হয়ে যেতে বললে গুয়ান এবার ব্ল্যাকমেইল শুরু করে, তুমি যদি আমার সাথে ডিনারে না যাও, তাহলে আমি এখনই সবার সামনে চেঁচিয়ে বলব যে কলেজে কিভাবে তুমি একটা পুরো বছর আমার পেছনে পেছনে ঘুরেছিলে। মানসম্মান বাঁচাতে শিশি বাধ্য হয়ে তার সাথে যেতে রাজি হয়। পরের সিনে তারা দুজনে একটা লাক্সারি হোটেলে ডিনারের জন্য বসে। শিশি গুয়ানের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, ছেলেটা এখনও কত হ্যান্ডসাম রয়ে গেছে। গুয়ান তার চাউনি দেখে স্মার্ট দিয়ে বলে, আমি জানি আমি হ্যান্ডসাম, কিন্তু তুমি যদি ওভাবে তাকিয়ে থাকো, তার মানে তুমি এখনও আমাকে লাইক করো। শিশি রেগে গিয়ে বলে, তুমি অ্যাকচুয়ালি চাওটা কি? গুয়ান তখন গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে সেম ইউনিভার্সিটিতে কেন অ্যাডমিশন নাওনি? কেন পালিয়ে গিয়েছিলে? এই প্রশ্নে শিশির আবার একটা স্যাড ফ্ল্যাশব্যাক মনে পড়ে। গুয়ানের মুখে লো ক্লাস কথাটি শুনে সেদিন সে বাসায় গিয়ে খুব কাঁদছিল। তার বাবা মিস্টার জো মেয়েকে ওভাবে কাঁদতে দেখে জড়িয়ে ধরে বলেছিলেন, যে মানুষ তোমার মন ভেঙেছে তার জন্য চোখের জল ফেলে কোনো লাভ নেই মা। তুমি এভাবে কাঁদলে তোমার স্বর্গীয় মা খুব কষ্ট পাবেন। মিস্টার জো তখন আফসোস করে বলেছিলেন যে তাদের কোম্পানির অবস্থা খুব খারাপ, ক্যাশ ফ্লো বন্ধ হয়ে গেছে। তাই তাদের এই শহর ছেড়ে অন্য কোনো সিটিতে গিয়ে নতুন করে বিজনেস স্টার্ট করতে হবে। বাবা তাকে অপশন দিয়েছিলেন সে যেখানে যেতে চায় তারা সেখানেই শিফট হবে।
শিশি চোখের জল মুছে বলেছিল, বাবা, তুমি যেখানে নতুন বিজনেস শুরু করবে আমি সেখানেই অ্যাডমিশন নেব। ফ্ল্যাশব্যাক শেষ হতেই শিশি মুখ ঘুরিয়ে বলে, আমি এই পাস্ট নিয়ে কোনো কথা বলতে চাই না। গুয়ান ভাবল শিশি হয়তো পুরনো খারাপ স্মৃতি মনে করতে চাইছে না, তাই সে টপিক চেঞ্জ করে বলে, তুমি আমাকে কিস করার পর থেকে আমি আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারিনি। এই পুরো সাইকোলজিক্যাল প্রবলেমটার জন্য কিন্তু তুমিই দায়ী। শিশি ঠেস মেরে বলে, আমার তো মনে হয় তোমার মাথায় কোনো বড়সড় ডিফেক্ট হয়েছে। গুয়ান আর কথা না বাড়িয়ে শিশিকে ফুড সার্ভ করে, কিন্তু প্লেটে অ্যাভোকাডো সস দেখেই শিশির মেজাজ পুরো গরম হয়ে যায়। সে চেঁচিয়ে বলে, আমরা এত বছর এক ক্লাসে পড়েছি, আর তুমি আমার প্লেটে অ্যাভোকাডো দিচ্ছ? তুমি কি আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাও? গুয়ান কনফিউজড হয়ে সস্তা একটু টেস্ট করতেই তার মাথায় হাত। সে ভুলে গিয়েছিল যে শিশির অ্যাভোকাডোতে মারাত্মক অ্যালার্জি আছে। গুয়ান আমতা আমতা করে এক্সপ্লেইন করার চেষ্টা করে, আই অ্যাম সরি শিশি, আমি জানতাম না, এটা বাই মিস্টেক। কিন্তু শিশি রেগে মেগে ডিনার টেবিল ছেড়ে চলে যায়। ঠিক তখনই ওয়েট্রেস এসে অ্যাপোলজি চায় যে ভুল করে অন্য টেবিলের ডিশ তাদের এখানে চলে এসেছিল। গুয়ান তখন নিজের ওপরই রেগে যায় যে সে এত বড় ভুল কিভাবে করল। শিশি রেগে মেগে নিজের অফিসে চলে আসে। তখনই তার ক্লোজ ফ্রেন্ড ওয়ানের কল আসে। ওয়ান এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে, কী রে, গুয়ানের সাথে মিট করলি? শিশি অবাক হয়ে বলে, তুই কিভাবে জানলি? ওয়ান জানায় যে সে ব্যাঙের সাথে দেখা করেছিল এবং গুয়ানও ব্যাঙের সাথেই ছিল। শিশি তখন বুঝতে পারে যে ব্যাঙের মাধ্যমেই গুয়ান তার ক্যাফের অ্যাড্রেস পেয়েছে। ওয়ান জলদি সাফাই দিয়ে বলে, দোস্ত, ট্রাস্ট মি, আমি কিন্তু তোর অ্যাড্রেস দিইনি, সো টেনশন করিস না। শিশি শান্ত হয়ে বলে, আরে তোর কোনো দোষ নেই। আর তাছাড়া কলেজে তো আমি আর গুয়ান সবসময় একসাথেই থাকতাম। ওয়ান যখন গুয়ানের ব্যাপারে তার কারেন্ট ফিলিংস জানতে চায়, শিশি একদম কোল্ড টোনে বলে, আমাদের আলাদা হওয়ার 10 বছর হয়ে গেছে। এখন ওর প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। পরের সিনে দেখা যায় গুয়ান তার অফিসে মন খারাপ করে বসে আছে। তখনই ব্যাং সেখানে এন্টার করে। গুয়ানকে ওভাবে দেখে ব্যাং ভাবল শিশির কাছে রিজেক্ট হয়ে গুয়ান হয়তো ইমোশনাল হয়ে কাঁদছে। ব্যাং সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করে, কি রে, মুড অফ? গুয়ান হ্যাঁ বলতেই ব্যাং তার দিকে এগোয়, কিন্তু কাছে গিয়ে দেখে গুয়ান আসলে মোবাইলে গেম খেলছিল। গুয়ান তখন ব্যাংকে সব খুলে বলে যে ভুল ডিশের কারণে শিশি তার ওপর মারাত্মক রেগে আছে। ব্যাং হেসে বলে, আরে এ তো একদম ছোটখাটো ম্যাটার। গুয়ান তখন ডিটারমাইন্ড টোনে বলে, 10 বছর পর যখন ওকে একবার খুঁজে পেয়েছি, এবার আর হাতছাড়া হতে দেব না। সে ব্যাঙের কাছে বুদ্ধি চাইলে ব্যাং আইডিয়া দেয়, মেয়েদের পেছনে কন্টিনিউয়াসলি লেগে থাকতে হয়, দেখবি একদিন ঠিকই ওর মন গলে জল হয়ে গেছে। গুয়ানেরও এই আইডিয়াটা বেশ মনে ধরে। অন্যদিকে শিশি মিস্টার চুর সাথে একটা রেস্টুরেন্টে ডিনারে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় মিস্টার হ্যান এবং তার ছেলেও বসে আছে। শিশি এক পলকেই বুঝে যায় যে মিস্টার চু আসলে তাকে না জানিয়ে একটা ব্লাইন্ড ডেটে নিয়ে এসেছেন। সে মিস্টার চুর ওপর রাগ করতে গেলে মিস্টার চু বাহানা দেন, আরে আমি তো জাস্ট মিস্টার হ্যানের সাথে দেখা করতে এসেছিলাম, উনি যে ওনার ছেলেকেও সাথে নিয়ে আসবেন আমি জানতাম না। তাদের জোড়াজুড়িতে শিশি বাধ্য হয়ে ডিনারে বসে। ঠিক ওই সেম রেস্টুরেন্টেই গুয়ান আর ব্যাং ডিনার করতে এসেছিল। গুয়ান যখন দূর থেকে দেখে যে শিশি অন্য একটা ছেলের সাথে ব্লাইন্ড ডেটে বসে হাসাহাসি করছে, তার ভেতরে পুরো যেন জ্বলে ওঠে। সে জেলাস হয়ে সাথে সাথে শিশিকে কল দেয়। শিশি স্ক্রিনে গুয়ানের নাম দেখে কলটা কেটে দেয়। ওদিকে টেবিলে মিস্টার হ্যান শিশির বাবার সাথে কথা বলছিলেন যে আমাদের এই পুরনো ফ্রেন্ডশিপটাকে এবার আত্মীয়তায় বদলে ফেলা দরকার। মিস্টার জো খুব পজিটিভলি রিপ্লাই দেন, আমি শিশিকে কোনো ব্যাপারে ফোর্স করব না। ও নিজের লাইফ নিয়ে যা ডিসিশন নেবে আমি তাতেই হ্যাপি। এই ডিসিশনটা ওদের ওপরই ছেড়ে দেওয়া ভালো। শিশির ফোনে বারবার গুয়ানের কল আসতেই থাকে। বাধ্য হয়ে সে যখন কলটা রিসিভ করে, ওপাশ থেকে গুয়ান রাগত স্বরে জিজ্ঞেস করে, তুমি ওখানে অন্য ছেলের সাথে ব্লাইন্ড ডেটে বসেছ কেন? শিশি পুরো শকট হয়ে চারদিকে তাকাতেই দেখে সামনেই গুয়ান ফোন কানে দিয়ে রাগী চোখে দাঁড়িয়ে আছে। শিশি টেবিল থেকে ওয়াশরুমের বাহানা দিয়ে উঠে আসে। গুয়ানও তার পেছনে পেছনে আসে। শিশি রেগে জিজ্ঞেস করে, তুমি আমার নাম্বার কোথায় পেলে? গুয়ান ডমিনেটিং টোনে বলে, আগে আমার কথার জবাব দাও, ওই ছেলের সাথে কি করছিলে? শিশি বলে, সেটা আমার পার্সোনাল ম্যাটার, তোমার মাথা না ঘামালেও চলবে। গুয়ান তখন একটা অ্যাটিটিউড নিয়ে বলে, ওকে ফাইন, তুমি জিতে গেছ। শিশি বুঝতে না পেরে বলে, মানে? গুয়ান মুচকি হেসে বলে, মানে তুমি সাকসেসফুলি আমার মনটা জয় করে নিয়েছ। শিশি বিরক্ত হয়ে বলে, তোমার এই ফালতু গেম বন্ধ করো গুয়ান, আই অ্যাম নট ইন্টারেস্টেড। গুয়ান তাকে কনভিন্স করা ট্রাই করে, শিশি, আই অ্যাম সিরিয়াস, আমি সত্যিই তোমাকে লাইক করি। কিন্তু শিশির মনে তখনও সেই পুরনো ক্ষোভ। সে তাচ্ছিল্য করে বলে, তুমি কোনোদিনও সেই মেয়েকে ভালোবাসতে পারো না, যার ব্রেকফাস্ট তোমার কাছে লোক্লাস আর চিপ মনে হতো। এই কথা শুনে গুয়ানের পায়ের নিচের মাটি সরে যায়। সে বুঝতে পারে যে 10 বছর আগে শিশি তার ওইসব আজেবাজে কথা শুনে ফেলেছিল। গুয়ান ছট করে এক্সপ্লেইন করতে যায়, শিশি প্লিজ শোনো, ওই কথাটা আমি তোমার উদ্দেশ্যে বলিনি। কিন্তু শিশি ঠান্ডা গলায় বলে, পাস্ট ইজ পাস্ট গুয়ান, যা চলে গেছে তা আর ফিরে আসবে না।
আমাদের এবার মুভ অন করা উচিত। তোমার ফিউচারের জন্য শুভকামনা বলেই শিশি ওখান থেকে চলে যায়। গুয়ান পুরো ডিপ্রেসড হয়ে পড়লে ব্যাং এসে তাকে চিয়ার আপ করে বলে, ধুর বোকা, টেনশন করিস না। মেয়েরা মুখে যা বলে মনে মনে ঠিক তার উল্টোটা চায়। গুয়ান আবার আশার আলো দেখে জিজ্ঞেস করে, তাহলে এখন আমার কি করা উচিত? ব্যাং টিপস দেয়, নিজের ভালোবাসার জন্য ফাইট করতে হবে। পরের দিন শিশি তার এক ক্লায়েন্টের সাথে মিট করতে একটা ক্যাফেতে যায়। গুয়ানও স্পাইন করতে করতে সেখানে পৌঁছে যায়। শিশি যখন সিরিয়াসলি বিজনেসের ব্যাপারে ডিসকাস করছিল, গুয়ান দূর থেকে ভেবে বসে যে শিশি হয়তো আবার কোনো ব্লাইন্ড ডেটে এসেছে। সে শিশিকে কল করা ট্রাই করলে দেখে শিশি অলরেডি তাকে ব্লক করে রেখেছে। এতে গুয়ানের রাগ আরও বেড়ে যায়। সে চট করে তার অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে বলে, আমার বাড়িটা জলদি লাক্সারি স্টাইলে রেনোভেশন করার ব্যবস্থা করো, এবং নিজেই গিয়ে সোজা শিশি টেবিলের পাশের চেয়ারে ধপাস করে বসে পড়ে। গুয়ানকে এভাবে হুট করে দেখে শিশির মেজাজ পুরো চড়ে যায়। সামনে বসা ক্লায়েন্ট মিস্টার ঝাংও বেশ সারপ্রাইজড হন। গুয়ান আর এক সেকেন্ডও লেট না করে মিস্টার ঝাংকে হ্যান্ডশেক করে বলে, হ্যালো, আমি শিশির বয়ফ্রেন্ড। শিশি সাথে সাথে গুয়ানের মুখে হাত চাপা দিয়ে মিস্টার ঝাংকে বলে, আরে না না, ও জাস্ট আমার কলেজ লাইফের এক ক্লাসমেট ছিল, আপনি ওর কথা সিরিয়াসলি নেবেন না। মিস্টার ঝাং গুয়ানকে গ্রিট করতে গেলে গুয়ান তাকে পুরো ইগনোর করে শিশিকে শোনায়, তোমার ছেলেদের চয়েস দিন দিন বড্ড বাজে হয়ে যাচ্ছে। শিশি দাঁত কিরমির করে ফিসফিসিয়ে বলে, উনি আমার ইম্পর্ট্যান্ট ক্লায়েন্ট, মুখ বন্ধ রাখো। গুয়ানের এই রুড অ্যাটিটিউড দেখে মিস্টার ঝাং এবার সোজা হয়ে বসে বলেন, মিস্টার গুয়ান, আমি শুধু ওর ক্লায়েন্ট নই, আমি অ্যাকচুয়ালি শিশিকে পার্সোনালিও পার্সু করা ট্রাই করছি। এই কথা শুনে গুয়ানের মাথায় তো পুরো রক্ত চড়ে যায়। সে কিছু একটা করার আগেই শিশি মিস্টার ঝাংকে উইশ করে বলে, মিস্টার ঝাং, আমার লাঞ্চ ডান, সো আজকে আমি আসছি বলেই সে গুয়ানের কলার ধরে টেনে হিঁচড়ে ক্যাফের বাইরে নিয়ে আসে। শিশি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিল্লাই, তোমার কি লাইফে আর কোনো কাজকাম নেই গুয়ান? গুয়ান খুব প্রাউডলি বলে, আমার কোম্পানি এখন খুব সাকসেসফুলি অপারেট করছে, সো আমার এখন কোনো কাজ নেই, আমি একদম ফ্রি। শিশি বলে, তোমার কাজ না থাকলেও আমার আছে বলেই সে চলে যেতে নিয়ে গুয়ান আবার তার পিছু নেয়। শিশি এবার চরম বিরক্ত হয়ে বলে, তুমি আমার বিজনেসের মারাত্মক ক্ষতি করেছ, তোমাকে এর জন্য কম্পেনসেশন দিতে হবে। গুয়ান এই সুযোগেরই ওয়েট করছিল। সে চট করে পকেট থেকে তার চেকবি বের করে পেন উঁচিয়ে বলে, বলো ডার্লিং, কত টাকা চাই তোমার? কত কম্পেনসেশন দিলে তুমি হ্যাপি হবে? শিশি গুয়ানের এই পাগলামি এক্সপেক্ট করেনি। সে রাগে পা মারিয়ে ওখান থেকে নিজের অফিসের দিকে রওনা দেয়। অফিসে পৌঁছাতেই এক এমপ্লয়ি দৌড়ে এসে শিখকে বলে, ম্যাম, 1-1 ম্যাম আপনার সাথে মিট করতে এসেছেন। ওনার হাতে কিন্তু বিশাল বড় একটা ডায়মন্ড রিং ঝিলমিল করছে। শিশি তাকে ধমক দেয়, অফিসে গসিপ করা বন্ধ করো, চুপচাপ নিজের কাজ করো। এরপর সে নিজের কেবিনে ঢুকতেই দেখে 1-1 তার জন্য ওয়েট করছে। শিশি 1-1-এর হাতের রিং দেখে জিজ্ঞেস করে, কি রে, তুই কি বিয়ে করছিস নাকি? 1-1 লজ্জায় লাল হয়ে বলে, হ্যাঁ রে, ও আমাকে এমন রোমান্টিক স্টাইলে প্রপোজ করল যে আমি আর না করতে পারলাম না। শিশি একটু কনসার্ন হয়ে বলে, ছেলেটা ঠিকঠাক তো? তোকে চিট করছে না তো আবার? 1-1 হেসে বলে, আরে না না, ও খুব ভালো মানুষ। ও আজ আমাদের দুজনকে ডিনারে ইনভাইট করেছে, তুই নিজে এসে দেখিস ছেলেটা কেমন। শিশিও রাজি হয় যে সে নিজে গিয়ে ছেলেটাকে জাজ করবে। অন্যদিকে গুয়ান যখন তার অফিসে বসে চেয়ারে বসেছিল, তখনই তার আঙ্কেল চায়ু সেখানে হঠাৎ সারপ্রাইজ ভিজিট দেন। আঙ্কেল চায়ু এসেই গুয়ানের বিয়ের ব্যাপারে ডিসকাশন শুরু করে দেন। কিন্তু গুয়ানের এসব অ্যারেঞ্জ ম্যারেজে বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না। গুয়ানের অনীহা দেখে আঙ্কেল চায়ু টপিক চেঞ্জ করে বলেন, ঠিক আছে, বিয়ে নিয়ে পরে কথা হবে। তবে কাল কিন্তু আমাদের আঙ্কেল চেনের গ্র্যান্ড বার্থডে পার্টিতে যেতেই হবে, ওখানে ওনারা আমাদের ইনভাইট করেছেন। নেক্সট ডে মিস্টার চুর সাথে শিশিও ওই আঙ্কেল চেনের গ্র্যান্ড বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে আসে। কিন্তু এই হাই প্রোফাইল পার্টিতে মিস্টার চু তাকে কেন নিয়ে এসেছেন শিশি সেটা ঠিক বুঝতে পারে না। মিস্টার চু তখন ফিসফিস করে বলেন, শিশি, মিস্টার চেনের স্ট্যাটাস এই সিটিতে অনেক হাই। ওনার এই গ্র্যান্ড ব্যাঙ্কেটের ইনভিটেশন কার্ড জোগাড় করা আমাদের মতো সাধারণ মানুষের জন্য কতটা টাফ তুমি জানো না। শিশি তখন মিস্টার চুর আসল মতল বুঝতে পেরে মুচকি হেসে বলে, ওহ, এই ব্যাপার, তাহলে তো আজকে আমাদের এখানে পেট পুরে ভালো ভালো খাবার দাবার খাওয়া উচিত। মিস্টার চু যখন বেশ জোর দিয়েই বললেন যে তিনি আজকের এই বড় পার্টিতে নামি দামি ব্যবসায়ী আর ইনভেস্টরদের সাথে চমৎকার কানেকশন বিল্ড করতে চান এবং সেই সাথে ওনাদের একমাত্র মেয়ে শিশির জন্য একজন যোগ্য ও বড়লোক পাত্র খুঁজবেন, তখন শিশির মুখটা পুরোতিত হয়ে গেল। ওনার এসব পাত্র খোঁজার চক্করে বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না। সে বাবার কাছ থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি খাটাল এবং ওখান থেকে সরে গিয়ে হুট করে একদল হাই সোসাইটির মহিলাদের আড্ডার পাশে গিয়ে দাঁড়াল। সেখানে মহিলারা নিজেদের মধ্যে কানাকানি করে গসিপ করছিল, আরে শুনেছিস, আজকে এই পার্টিতে শহরের সবচেয়ে পাওয়ারফুল ও প্রভাবশালী ব্যক্তিত্ব আসার কথা আছে। ওনার স্ট্যাটাস তো আকাশের সমান। মিস্টার জো ওনার নিজের মেয়েকেও সাথে করে নিয়ে এসেছেন, কি জানি যদি ওই পাওয়ারফুল পার্সনের ওনার মেয়েকে পছন্দ হয়ে যায়। শিশি যখন এসব গসিপ মন দিয়ে শুনছিল,
ঠিক তখনই মিস্টার চু হন্তদন্ত হয়ে ওনার পাশে এসে ফিস করে ওয়ার্নিং দিলেন, মা শিশি, আজকে কিন্তু এখানে মস্ত বড় পাওয়ারফুল ফিগার আসছেন। তুমি প্লিজ আজকে কোনো রকম ট্রবল বা ঝামেলা ক্রিয়েট করো না, আমার মান সম্মানের দিকে একটু তাকিও। বাবার কথা শুনে টেনশনে শিশির গলা শুকিয়ে গেল। সে পাশ থেকে একটা কাঁচের গ্লাস তুলে এক চুমুকেই অর্ধেকটা গিলে ফেলল, কিন্তু গিলতেই ওনার চোখমুখ কুঁচকে গেল, কারণ ওটা পানি ছিল না, ছিল কড়া ওয়াইন। সে জলদি ওই গ্লাসটা টেবিলের ওপর নামিয়ে রেখে অন্য একটা গ্লাস থেকে ঢকঢক করে আসল পানি খেয়ে বুকটা শান্ত করল। নিজের নার্ভাসনেস কাটানোর জন্য সে টেবিল থেকে একটা চকলেট পেস্ট্রি তুলে মুখে পুরে দিতেই হুট করে ওনার সামনে এসে দাঁড়াল খোদ গুয়ানকে ওভাবে হুট করে সামনে দেখে শিশি এতটাই শকট হল যে ওই পেস্ট্রির টুকরোটা ওনার গলায় আটকে গিয়ে সে জোরে জোরে কাশতে লাগল। গুয়ানের তীক্ষ্ণ নজরও ততক্ষণে সরাসরি শিশির ওপর গিয়ে পড়েছে। শিশি ওনাকে কমপ্লিটলি ইগনোর করার জন্য পেস্ট্রির প্লেটটা রেখে চট করে অন্যদিকে চলে গেল। কিন্তু ওনার কপাল খারাপ। সে অন্য সাইডে যেতেই এক সস্তা বড়লোকের ছেলে ওনার পথ আটকে দাঁড়িয়ে বেশ ফ্লার্ট করা শুরু করে দিল। হাই বিউটিফুল, একা দাঁড়িয়ে কি করছ? চলো একসাথে একটু সময় কাটাই। শিশির মেজাজ এমনিতেই খারাপ ছিল, ওনার ইচ্ছা করছিল ওই ছেলের গালে একটা থাপ্পড় কষাতে। কিন্তু ঠিক তখনই ওনার মনে পড়ল ওনার বাবার কথা। মিস্টার চুর মতো একজন মাঝারি ব্যবসায়ীর জন্য এই হাই প্রোফাইল পার্টিতে এন্ট্রি নেওয়া মোটেও সহজ ছিল না। উনি এখানে নতুন বিজনেস কানেকশন তৈরি করতে এসেছেন। শিশি ভাবল, সে যদি এখন এখানে সিন ক্রিয়েট করে তবে বাবার পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তাই সে নিজের রাত চেপে অত্যন্ত মার্জিতভাবে বাহানা বানিয়ে বলল, আই অ্যাম সরি মিস্টার, আপনি অন্য কারো সাথে ট্রাই করুন। আসলে আমার অলরেডি একজন বয়ফ্রেন্ড আছে। ওই ফ্লার্ট করা ছেলেটি বেশ দৌড় টাইপের ছিল। সে বাঁকা হেসে বলল, ওহো রিয়েলি? বয়ফ্রেন্ড আছে? তা তোমার সেই বয়ফ্রেন্ড যদি এখানেই থেকে থাকে তবে ওনাকে সামনে ডাকো না কেন? দেখি ওনার কত ক্ষমতা। আমি ওনার বয়ফ্রেন্ড। ঠিক তখনই পেছন থেকে এক গম্ভীর ও ভারী গলার আওয়াজ ভেসে আসল। ছেলেটি পেছন ফিরে তাকাতেই গুয়ানকে দেখে ওনার পায়ের তলা থেকে মাটি সরে গেল। শহরের সবচেয়ে পাওয়ারফুল বিজনেস টাইকুন মিস্টার গুয়ানকে নিজের সামনে দেখে সে ভয়ে পুরো কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, মিস্টার গুয়ান, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আমি আসলেই জানতাম না যে এই ম্যাম আপনার গার্লফ্রেন্ড। প্লিজ আমাকে মাফ করে দিন। বলেই সে ওখান থেকে এক প্রকার লেজ গুটিয়ে দৌড়ে পালাল। শিশি গুয়ানের এই নাটক দেখে রাগে ফুঁসতে ফুঁসতে ওখান থেকে চলে যেতে চাইল, কিন্তু কড়া ওয়াইনটা খালি পেটে হঠাৎ মাথায় চড়ে বসায় ওনার মাথাটা দপ করে ঘুরে উঠল এবং সে পড়ে যেতে নিল। গুয়ান এক সেকেন্ডের মধ্যে ওনার কোমর ধরে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল এবং ওনার লাল টকটে ফেসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, শিশি, তুমি কি ড্রিঙ্ক বা ওয়াইন খেয়েছ নাকি? শিশি ওনার বুক থেকে নিজেকে ধাক্কা দিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে রাগে চেঁচিয়ে বলল, আমি ড্রিঙ্ক করেছি কি করিনি সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ম্যাটার। এটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, ছাড়ো আমায়। গুয়ান বেশ অধিকার খাটানোর সুরে বলল, মাথা ঘামাবো না মানে? এই তো একটু আগে আমি না আসলে ওই ছেলেটা তোমার সাথে কি করত তুমি জানো? আমি জাস্ট তোমার হেল্প করলাম। শিশি মুখ বেঁকিয়ে বলল, আমি নিজেই সব সামলে নিতে পারতাম মিস্টার গুয়ান। আমি তোমাকে যেচে এসে আমার বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করতে বলিনি। ওনারা দুজন যখন মাঝরাস্তায় দাঁড়িয়ে এই ঝগড়া করছিল ঠিক তখনই মিস্টার চু হন্তদন্ত হয়ে সেখানে চলে এলেন। তিনি গুয়ানকে চিনতে না পেরে ওনাকে শিশির কাছ থেকে এক ধাক্কা মেরে সরিয়ে দিলেন এবং কড়া গলায় জিজ্ঞেস করলেন, এই যে মশাই, আপনি কে? হ্যাঁ, আমার মেয়ের এত কাছে এসে ওনার হাত ধরে টানাহেঁচড়া করছেন কেন? গুয়ান একদম ভদ্র ছেলের মতো শান্ত মুখে নিজের আসল পরিচয় দিয়ে বলল, নমস্কার আঙ্কেল, আমি গুয়ান, গু গ্রুপের সিইও। নামটা শোনা মাত্রই মিস্টার চুর পুরো বডি ল্যাঙ্গুয়েজ এক সেকেন্ডে চেঞ্জ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে এই ছেলেটিই আসলে আজকের এই রাজকীয় পার্টির সেই পরম কাঙ্ক্ষিত পাওয়ারফুল ফিগার বা প্রধান অতিথি। মিস্টার চু খুশিতে গদগদ হয়ে হাত বাড়িয়ে বললেন, ওহ মিস্টার গুয়ান, আপনি? আমি আসলেই আপনাকে চিনতে পারিনি। আই অ্যাম সো সরি। আপনার সাথে দেখা হয়ে আমি অত্যন্ত ধন্য হলাম। গুয়ান এই মোক্ষম সুযোগে ওনার শ্বশুরমশাইকে ইমপ্রেস করার জন্য বেশ বিনয়ী সুরে বলল, আঙ্কেল, ওভাবে বলবেন না প্লিজ। আসলে ফিউচারে আপনার কোম্পানির সাথে বিজনেস কোলাবোরেশনে কাজ করার আমার ভীষণ ইচ্ছা আছে। তা আপনার বিজনেস কার্ডটা কি পেতে পারি? মিস্টার চু তো খুশিতে প্রায় আকাশে উঠছেন। বেইজিংয়ের এত বড় কোম্পানি ওনার সাথে কাজ করতে চাইছে। তিনি তড়িঘড়ি করে নিজের পকেট থেকে দামি বিজনেস কার্ডটা বের করে গুয়ানের হাতে দিলেন। ওপাশে দাঁড়িয়ে শিশি ওনার বাবার এই বলে যাওয়া দেখে রাগে নিজের দাঁত কিরমির করতে লাগল। মিস্টার চু কার্ডটা দেওয়ার পর হঠাৎ সন্দেহবাতিক চোখে শিশির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা মা শিশি, তুমি কি মিস্টার গুয়ানকে আগে থেকেই চেনো নাকি? শিশি বাবার মানসম্মানের কথা ভেবে জলদি নিজের মাথা নেড়ে বলল, না বাবা, আমি ওনাকে একদমই চিনি না। ওনার সাথে আমার দূর দূরান্তেও কোনো চেনাজানা নেই। মিস্টার চু ওনার কথা শুনে ভ্রু কুঁচকে বললেন, চেনো না মানে?
তাহলে একটু আগে তোমরা দুজন একে অপরকে ওভাবে শক্ত করে হাত বা জড়িয়ে ধরে কেন দাঁড়িয়েছিলে? হ্যাঁ, গুয়ান এবার একদম চাল চেলে মিস্টার চুর দিকে তাকিয়ে বলতে গেল, আসলে আঙ্কেল, সত্যি কথাটা হলো আমি শিশিকে ভীষণ লাইক করি। আর ওনার কথা শেষ হওয়ার আগেই শিশি চট করে ওনার মুখের সামনে হাত চেপে ধরে ওনাকে চুপ করিয়ে দিল এবং বাবার দিকে তাকিয়ে বানিয়ে বানিয়ে বলল, আরে বাবা, তুমি ভুল বুঝছ। আমি আসলে বলতে চেয়েছিলাম যে ও আমার কলেজের জাস্ট একজন নর্মাল ক্লাসমেট ছিল, ব্যাস। কিন্তু গুয়ান আজ এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে মনে মনে ভাবল, আজকে তুমি আমাকে যতই চুপ করানোর চেষ্টা করো না কেন শিশি, তোমার বাবার সামনে আমাদের রিলেশনের কথাটা আমি আজ ক্লিয়ার করেই ছাড়ব। সে আবার মুখ খুলে মিস্টার চুকে বলতে গেল, আঙ্কেল, কলেজে কিন্তু শিশি প্রথমে আমাকে পার্সু করার বা পটানোর চেষ্টা করেছিল। গুয়ান আবার ওনার সিক্রেট ওল্ড পারট করছে দেখে শিশির আগে ওনার পিঠের পেছনে হাত নিয়ে জোরে একটা চিমটি ফেঞ্চড কাটল। ওনাদের এই চিমটি চিমটি আর হাতাহাতির দৃশ্য দেখে মিস্টার চু মনে মনে পুরো উল্টো বুঝলেন বা মিসআন্ডারস্ট্যান্ড করে নিলেন। তিনি মুখে এক চিলতে রহস্যময় হাসি এনে শিশিকে বললেন, ঠিক আছে মা, আর কোনো এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আমি সব বুঝে গেছি। তোমরা দুজন যে গোপনে একে অপরকে ডেট করছ সেটা আমি এতক্ষণে পরিষ্কার ধরে ফেলেছি। শিশি চোখ বড় বড় করে কিছু বলতে যাবে, তার আগেই গুয়ান একদম সুযোগ বুঝে মিস্টার চুকে বলে উঠল, আরে আঙ্কেল, আপনি এত জলদি আমাদের সিক্রেটটা ধরে ফেললেন কিভাবে? আপনি একদম ফিকির করবেন না আঙ্কেল, আমি শিশির খুব ভালো করে খেয়াল রাখব, ওনাকে খুব সুখে রাখব। মিস্টার চু ওনাদের এই মিষ্টি রিলেশন দেখে মনে মনে ভীষণ খুশি হলেন এবং শিশির দিকে তাকিয়ে একটু অভিমানের সুরে বললেন, মা শিশি, এত বড় একটা খুশির খবর, অথচ তুমি আমার কাছে এতদিন লুকিয়ে রাখলে। খুব পাজি হয়েছে তো। তিনি ওনাদের দুজনকে পার্সোনাল স্পেস দেওয়ার জন্য হাসিমুখে ওখান থেকে বিদায় নিলেন। বাবা চলে যেতেই শিশির মেজাজ পুরো চৈত্র মাসের রোদের মতো গরম হয়ে গেল। সে গুয়ানের দিকে অগ্নিদৃষ্টি হেনে বলল, গুয়ান, তোমার সাহস কত বড়! তুমি আমার বাবার সামনে ওইসব ফালতু কথা কেন স্বীকার করলে? সে ওনার ওপর চরম প্রতিশোধ নেওয়ার জন্য ওনাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করল, কিন্তু কপাল খারাপ হওয়ায় সে নিজের ব্যালেন্স হারিয়ে গুয়ানের সাথেই ধপাস করে রাজকীয় কার্পেটেরও পড়ে গেল। আর ওভাবে পড়ে যাওয়ার চক্করে আচমকা গুয়ানের ঠোঁটের ওপর শিশির ঠোঁট গিয়ে লাগল এবং ওনাদের একটা গভীর কিস হয়ে গেল। পার্টির মাঝখানে এই লাইভ রোমান্স দেখে সেখানে দাঁড়িয়ে থাকা বড়লোকদের পুরো দলটা একেবারে হাঁ হয়ে গেল। বিশেষ করে ওপাশে দাঁড়িয়ে থাকা সেই হাই সোসাইটির আন্টিরা ওনাদের নিজেদের কপালে হাত দিয়ে বলতে লাগলেন, হায় খোদা, মিস্টার গুয়ান অলরেডি অন্য একটা মেয়েকে ডেট করছেন। আমরা তো স্রেফ ওনার জন্যই আমাদের সুন্দরী মেয়েদের এত সাজিয়ে গুজিয়ে এই পার্টিতে নিয়ে এসেছিলাম। আমাদের সব প্ল্যান ভেস্তে গেল। শিশি লজ্জায় আর অপমানে পুরো লাল হয়ে গুয়ানকে জামার কলার ধরে টেনে হিঁচড়ে এক নির্জন কোণায় নিয়ে গেল এবং দাঁত চেপে চিৎকার করে বলল, গুয়ান, তুমি একটা আস্ত পাজি। আমি তোমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য কবে রাজি হলাম? হ্যাঁ, তুমি বাবার সামনে ওইসব ফালতু কথা কেন স্বীকার করলে? গুয়ান নিজের কোটটা ঠিক করতে করতে বেশ শান্ত গলায় বলল, শিশি, আমি তো ওনাকে বারবার সত্যিটাই এক্সপ্লেইন করতে যাচ্ছিলাম, কিন্তু তুমি তো বারবার আমার মুখ চেপে ধরে আর চিমটি কেটে আমাকে বিন্দুমাত্র সুযোগ দিলে না। শিশি ওনার দিকে আঙুল উঁচিয়ে বলল, তুমি যদি তখন ওই ডাহা মিথ্যা কথাগুলো আরও এক্সপ্লেইন করতে যেতে তবে পরিস্থিতি আরও 100 গুণ বেশি বিগড়ে যেত। বুঝতে পেরেছ? গুয়ান এবার চট করে টপিক চেঞ্জ করে দেওয়ার জন্য শিশির আরও কাছে এগিয়ে এলো। সে ওনার চোখের দিকে তাকিয়ে ফিস করে বলল, আচ্ছা শিশি, ওসব ছাড়ো। একটু আগে কিন্তু তুমি সবার সামনে নিজে এসে আমাকে আবার কিস করেছ। এবার তো আমার পুরনো স্কোরটা সেটেল করার পালা, তাই না? বলেই গুয়ান এক ঝটকায় শিশিকে দেয়ালের সাথে করে ওনার খুব কাছে চলে এলো। গুয়ানের এত ক্লোজ চলে আসায় শিশি ভীষণ নার্ভাস হয়ে গেল এবং ওনার বুক ঢিপ ঢিপ করতে লাগল। সে নিজের নার্ভাসনেস লুকাতে ওনার ওপর রেগে গিয়ে বলল, গুয়ান, ছাড়ো আমাকে, তুমি নিজের লিমিট ক্রস করছো। গুয়ান ওনার কানের কাছে মুখ নিয়ে আলতো করে বলল, শিশি, আমি জাস্ট তোমাকে এতটুকুই বোঝাতে চাই যে তুমি আমাকে কিস করলে আমার বিন্দুমাত্র কোনো প্রবলেম হয় না। না 10 বছর আগে কলেজের সেই দিনে কোনো প্রবলেম ছিল, আর না আজকে কোনো অবজেকশন আছে। কলেজের ফ্ল্যাশব্যাক শুরু 10 বছর আগের সেই ক্লাসরুমের বিকেল। গুয়ান একটা চেয়ারে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে শান্তিতে ঘুমাচ্ছিল। ঠিক তখনই চোরের মতো পা টিপে টিপে মিষ্টি শিশি ওনার টেবিলের পাশে এসে দাঁড়াল। সে এদিক ওদিক তাকিয়ে গুয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আলতো করে ওনার গালে একটা মিষ্টি কিস করল এবং লজ্জায় লাল হয়ে এক দৌড়ে ওখান থেকে পালিয়ে গেল। শিশি চলে যেতেই গুয়ান আস্তে করে ওনার চোখ দুটো মেলল এবং ওনার ঠোঁটের কোণে এক চিলতে চমৎকার ও বিজয়ী হাসি ফুটে উঠল। ও আসলে তখনও ঘুমায়নি, ও স্রেফ ঘুমানোর অ্যাক্টিং করছিল। কলেজের ফ্ল্যাশব্যাক শেষ। পুরনো দিনের সেই মিষ্টি স্মৃতির ফ্ল্যাশব্যাক শেষ হতেই গুয়ান শিশির চোখের দিকে তাকিয়ে অত্যন্ত গভীর ও আবেগন গলায় বলল, শিশি, আমি তোমাকে সত্যিই অনেক অনেক বেশি লাইক করি। প্লিজ আমার এই ফিলিংসটাকে তুমি আর অবহেলা করো না। শিশি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ইমোশন কন্ট্রোল করে বলল, গুয়ান, তোমার এই প্রপোজালটা আজ থেকে 10 বছর আগে আসা উচিত ছিল, আজকে নয়। আমি পুরো একটা বছর পাগলের মতো তোমার পেছনে ঘুরেছিলাম, তোমাকে পার্সু করেছিলাম।
সেই পুরনো দিনের কষ্টের বদলে আমি তোমাকে আজ মন থেকে মাফ করে দিতে রেডি আছি। কিন্তু এর চেয়ে বেশি আর কিছুই সম্ভব নয়। আমরা বড়জোর জাস্ট একে অপরের ভালো ফ্রেন্ডস হয়ে থাকতে পারি, এর বেশি কিছু নয়। শিশির মুখে এই ফ্রেন্ডস শব্দটা শুনে গুয়ানের ফেসটা এক সেকেন্ডে পুরো স্যাড ও মলিন হয়ে গেল। তবে সে দমে যাওয়ার পাত্র নয়। সে বুক ফুলিয়ে বলল, ঠিক আছে, নো প্রবলেম। আমারও তো আসলে জানা উচিত যে ভালোবাসার মানুষের কাছ থেকে রিজেক্ট বা ছ্যাঁকা খেলে ঠিক কেমন ফিল হয়। আমি তাও তোমাকে পার্সু করার চ্যালেঞ্জটা এক পায়ে একসেপ্ট করছি। তা আমরা যদি এখনও ফ্রেন্ডসই হয়ে থাকি, তবে ফ্রেন্ডশিপের খাতিরে তুমি প্লিজ আমাকে তোমার উইচ্যাটে অ্যাড করো। শিশি ওনার এই দেয়াল চাপা থেকে মুক্তি পাওয়ার জন্য বাহানা বানিয়ে বলল, উফ গুয়ান, আমি ওটা পরে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় করে নেব, এখন অন্তত আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু গুয়ান ওনাকে এত সহজে ছাড়তে নারাজ। সে ওনার পথ আটকে দাঁড়িয়ে রইল। শিশি আর কোনো উপায় না দেখে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ফোন বের করে ওনার গুয়ানকে উইচ্যাটে অ্যাড করল। কিন্তু গুয়ান তাও ওনার কোমর থেকে হাত সরাতে মানা করলে শিশি ওনাকে গায়ের জোরে এক মস্ত বড় ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ওখান থেকে হনহন করে চলে গেল। পরের সিনে দেখা যায় ওয়ান শিশিকে ফোন দিয়ে খুশিতে গদগদ হয়ে বলছে, হ্যালো শিশি, শোন না, আজকে রাতে আমি আমার হবু বয়ফ্রেন্ডের সাথে একটা গ্র্যান্ড ডিনারে যাচ্ছি। আর ওনার সাথে ওনার নিজের আপন ভাইপো বা নেভিও আসছে। আমি ভাবলাম তুইও আমাদের সাথে চল না। আর শোন, ওনার ওই নেভিউ ছেলেটা কিন্তু দেখতে মারাত্মক হ্যান্ডসাম আর ড্যাশিং। কি জানি, ওনাকে দেখলে হয়তো তোর মনের ভেতরের ওই একাকিত্ব কেটে যাবে আর ওকে তোর পছন্দ হয়ে যেতে পারে। শিশি ও পাশে মুচকি হেসে ওয়ানকে নিয়ে একটু মজা করার জন্য বলল, আচ্ছা ওয়ান, তোর ওই ড্যাশিং নেভিউকে যদি আমার সত্যিই খুব পছন্দ হয়ে যায় আর আমাদের বিয়ে হয়ে যায়, তবে রিলেশনশিপের সূত্রে তোকে কিন্তু আজীবন আমাকে মাসি, শাশুড়ি বা আন্ট বলে ডাকতে হবে, মনে থাকবে তো। ওয়ান ও পাশে জিভ কেটে বলল, ওরে বাবা, এই কোণ থেকে তো আমি রিলেশনের কথাটা ভাবিনি রে। উফ। পরের দিন সন্ধ্যায় ওয়ান তার বয়ফ্রেন্ড আঙ্কেল চায়ুর সাথে ডিনারের জন্য এক লাক্সারি রেস্টুরেন্টে গিয়ে, কিন্তু সেখানে আঙ্কেল চায়ুর পাশে বসা হ্যান্ডসাম ছেলেটিকে দেখা মাত্রই ওয়ানের পুরো বডি নার্ভাসনেসে কাঁপতে লাগল। কারণ সে জানতে পারল যে চায়ুর সেই সুদর্শন নেভিউ বা ভাইপো আর অন্য কেউ নয়, সে খোদ মিস্টার গুয়ান। ওয়ান তড়িঘড়ি করে টেবিলের নিচে ফোন লুকিয়ে শিশিকে কল দিয়ে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করল যাতে শিশি এখানে না আসে, কিন্তু শিশি ড্রাইভিংয়ে থাকায় কলটা অ্যাটেন্ড করতে পারল না। তার কিছুক্ষণের মধ্যেই শিশি তার জমকালো স্যুটটা পরে পার্স হাতে রেস্টুরেন্টের ওই কেবিনে এসে হাজির হল। ওয়ান ওনাকে দেখেই চোখ বড় বড় করে হাত নেড়ে ইশারায় বলতে লাগল, এখান থেকে পালা শিশি, জলদি পালা। কিন্তু শিশি ওনার সেই অদ্ভুত ইশারার কোনো মাথামুন্ডু বুঝতে না পেরে সোজা ওনাদের টেবিলের পাশে এসে দাঁড়িয়ে গেল। আর টেবিলে বসা গুয়ানকে দেখা মাত্রই শিশির মুখের হাসি এক সেকেন্ডে গায়েব হয়ে গেল। ওপাশে গুয়ানেরও ঠিক সেম রিয়াকশন হল, ওনারও চোখ ছানা পড়া। ওয়ান কোনোমতে আমতা আমতা করে মিস্টার চায়ুর সাথে শিশির পরিচয় করিয়ে দিল, চায়ু, এই হল আমার বেস্ট ফ্রেন্ড শিশি, পরিচয়। পর্ব শেষ হলে ওনারা চারজন ডিনারের জন্য টেবিলে বসলেন। আঙ্কেল চায়ু ওনাদের মাঝখানের এই থমথমে ভাবটা কাটানোর জন্য শিশির দিকে তাকিয়ে বেশ উৎসাহী গলায় বললেন, আচ্ছা শিশি, তোমার আর গুয়ানের এজ বা বয়স তো অলমোস্ট সেম, আর তোমরা দুজনেই নিজ নিজ ফিল্ডে বেশ সাকসেসফুলি বিজনেস রান করছ। তা ফিউচারে তোমরা দুজন বিজনেসের ক্ষেত্রে কোনো মেগা প্রজেক্টে কোঅপারেট বা একসাথে কাজ করছ না কেন? শিশি গুয়ানের দিকে একটা বাঁকা নজর হেনে বেশ অবহেলার সুরে বলল, আরে না মিস্টার চায়ু, আমার কোম্পানিটা তো ভীষণ ছোট আর সামান্য। বেইজিংয়ের এত বড় গ্রুপের সিইও মিস্টার গুয়ানের সাথে কোঅপারেট করার মতো যোগ্যতা কি আর আমার কোম্পানির আছে? গুয়ান ওনার এই খোঁটা শুনে চুপ করে পানি গিলল। ঠিক তখনই ওয়েট্রেস মেনু কার্ড নিয়ে সেখানে আসে এবং ওয়ান ও শিশি নিজেদের পছন্দমতো খাবার অর্ডার করতে থাকে। ফুড সিলেক্ট করার ফাঁকেই ওয়ান টেবিলের নিচ দিয়ে শিশির হাত চেপে ধরে ফিসফিস করে বলে, দোস্ত, ট্রাস্ট মি, আমি এখানে এসে যখন ওনাকে দেখলাম তখনই জাস্ট জানতে পারলাম যে গুয়ানি আসলে চায়ুর সেই ভাগ্নে। শিশি ওয়ানের দিকে রাগি চোখে তাকিয়ে ফিসফিসিয়ে জবাব দেয়, জানার পর তুই আমাকে অন্তত একটা মেসেজ তো দিতে পারতিস। ওয়ান মুখ কাচুমাচু করে সাফাই দেয়, আরে আমি তো তোকে কতবার কল দিলাম, তুই তো ড্রাইভ করছিলি, রিসিভই করলি না। ওয়েট্রেস অর্ডার কনফার্ম করে যখন চলে যেতে নেয়, গুয়ান চট করে তাকে ডেকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আমাদের এই অর্ডারের কোনো ডিশে অ্যাভোকাডো মিক্সার নেই তো? ওয়েট্রেস হেসে বলে, না স্যার, তবে আপনি চাইলে আমরা স্পেশালি অ্যাড করে দিতে পারি। কি? গুয়ান বেশ সিরিয়াস ও কেয়ারিং টোনে বলে, না না, একদমই না, বিন্দুমাত্র যেন অ্যাভোকাডো না থাকে, জাস্ট নর্মাল ফুড সার্ভ করুন। কি? ওয়েট্রেস চলে গেলে আঙ্কেল চায়ু একটু অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি ব্যাপার গুয়ান, তুমি অ্যাভোকাডো খাও না নাকি? গুয়ান কিছু বলার আগেই শিশি মুখ বাঁকিয়ে জবাব দেয়, আঙ্কেল, ও খায় কি না জানি না, তবে আমার অ্যাভোকাডোতে মারাত্মক অ্যালার্জি আছে। কি? কথাটি বলেই শিশি মনে মনে একটু থমকে যায়। সে বুঝতে পারে যে গুয়ান আসলে এখনও তার এই অ্যালার্জির ছোট্ট কথাটা মনে রেখেছে। খাবার খেতে খেতে আঙ্কেল চায়ু খুব আগ্রহ নিয়ে শিশির রিলেশনশিপ স্ট্যাটাস জানতে চান। শিশি তখন সুযোগ বুঝে গুয়ানকে মনে মনে খোঁচা দেওয়ার জন্য বেশ কায়দা করে বলে, আঙ্কেল, আমার এখন কোনো বয়ফ্রেন্ড নেই। আসলে আমার ফ্যামিলি চায় এমন একটা ঘরজামাই খুঁজে বের করতে যে বিয়ের পর আমাদের
বাড়িতেই থাকবে এবং আমাদের ফ্যামিলি বিজনেস এক হাতে সামলাবে কি শিশি মনে মনে হেসে ভাবছিল গুয়ান তো গু ফ্যামিলির একমাত্র উত্তরাধিকারী, ওনার ফ্যামিলি ওনাকে কোনোদিনও ঘরজামাই হতে দেবে না। ব্যাস, এবার লাইনে এসো বাছা। ওয়ানওয়ানও শিশির এই চাল বুঝতে পেরে মনে মনে হাসে আর ভাবে গুয়ানের এবার অন্তত বোঝা উচিত যে কখন পিছু হটতে হয়। গুয়ানও শিশির এই ঘরজামাইয়ের শর্ত শুনে পুরো শকট হয়ে মুখের খাবার গিলায় ভুলে যায়। ডিনার শেষ করে সবাই যখন রেস্টুরেন্টের বাইরে আসে, আঙ্কেল চায়ু ঘড়ির দিকে তাকিয়ে বলেন, অনেক রাত হয়ে গেছে শিশি, গুয়ান তোমাকে গাড়ি দিয়ে ড্রপ করে দিক। শিশি সাথে সাথে স্ট্রংলি মানা করে দিয়ে বলে, না আঙ্কেল, নো থ্যাঙ্কস, আমার নিজের গাড়ি আছে, আমি একাই চলে যেতে পারব কি। এরপর সে চায়ুর দিকে তাকিয়ে ওয়ার্নিংয়ের সুরে বলে, আঙ্কেল, আমার ফ্রেন্ড ওয়ানওয়ানকে কিন্তু সবসময় খুব হ্যাপি রাখতে হবে, কোনো কমপ্লেন যেন না পাই। চায়ু হাসি মুখে প্রমিস করেন, তুমি একদম ফিকির করো না শিশি, ওয়ানওয়ানের সব দায়িত্ব এখন থেকে আমার কি। এরপর শিশি ওখান থেকে বিদায় নিয়ে নিজের গাড়িতে উঠে চলে যায়। শিশি যখন ড্রাইভ করে তার নিজের ফ্ল্যাটের সামনে এসে পৌঁছায়, গাড়ি লক করে করিডোরে আসতেই দেখে দরজার সামনে গুয়ান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। শিশির আগে মেগে চিল্লাই, অ্যান, তুমি কি আমাকে চোরের মতো ফলো করছো নাকি? হ্যাঁ। গুয়ান খুব কুল ভঙ্গিতে পকেট থেকে একটা চাবি বের করে চাবিটা ঘুরাতে ঘুরাতে পাশে ফ্ল্যাটের দরজা খুলে বলে, আরে না ডার্লিং, ফলো করতে যাব কেন? আমি অ্যাকচুয়ালি তোমার পাশের এই ফ্ল্যাটটাই পার্মানেন্টলি বাই করে নিয়েছি। শিশি তো পুরো আকাশ থেকে পড়ে। গুয়ান হাসতে হাসতে আরও যোগ করে, আরে আমরা তো এখন জাস্ট ফ্রেন্ডস নই, অফিসিয়ালি প্রতিবেশীও হয়ে গেলাম, গ্রেট না? শিশির আগে পা মাটিতে আছড়ে নিজের ফ্ল্যাটে ঢুকে ধপাস করে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে গুয়ান নিজের ফ্ল্যাটে এসে হেভি খুশি মুডে আঙ্কেল চায়ুকে ফোন দেয়। সে ফোন করেই আঙ্কেলকে বলে, আঙ্কেল, আমার নতুন আন্ট কিন্তু আসলেই খুব সুইট। তা আপনারা ফিউচারে কয়টা বাচ্চা নেওয়ার প্ল্যান করছেন? আঙ্কেল চায়ু তো পুরো কনফিউজড, কি রে গুয়ান, হুট করে তুই বাচ্চার কথা কেন জিজ্ঞেস করছিস? গুয়ান খুব সিরিয়াসলি বলে, আঙ্কেল, আপনাদের কিন্তু একটু বেশি করে বাচ্চা নেওয়ার প্ল্যান করা উচিত, যাতে তারা বড় হয়ে আমাদের গু ফ্যামিলির পুরো বিজনেস আর রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করতে পারে। কারণ আমি তো খুব জলদি ঘরজামাই হয়ে অন্য ফ্যামিলিতে শিফট হতে চলেছি। ভাগ্নের এমন ডেডিকেশন দেখে ওপাশে আঙ্কেল চায়ু তো পুরো স্পিচলেস হয়ে যান। পরের দিন সন্ধ্যায় শিশি অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফেরে। ফ্ল্যাটের সামনে গুয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে সে পুরো বিরক্ত হয়ে ওকে কমপ্লিটলি ইগনোর করে নিজের ঘরে ঢুকে যায়। এর কিছুক্ষণ পরেই শিশির দরজার কলিং বেল বেজে ওঠে। শিশি দরজা খুলতেই গুয়ান খুব ইনোসেন্ট মুখ বানিয়ে বলে, শিশি, আমার কিচেনের পানির কলটা একদম নষ্ট হয়ে গেছে, পুরোছে। তোমার কাছে কি কোনো চেনা রিপেয়ারম্যানের নাম্বার হবে? শিশি আর কোনো কথা না শুনেই গুয়ানের মুখের ওপর ধপাস করে দরজা বন্ধ করে দেয়। সে সোফায় বসে রেগে মেগে ভাবতে থাকে, গুয়ান আমাকে পার্সু করছে না, ও নির্ঘাত 10 বছর আগের বদলা নেওয়ার জন্য আমাকে এভাবে হ্যারাস করছে। ঠিক তখনই গুয়ান আবার দরজায় জোরে নক করে। শিশি এবার পুরো চিল্লাইতে চিল্লাইতে দরজা খোলে, গুয়ান, তুমি যদি আর একবারও আমাকে এভাবে ডিস্টার্ব বা হ্যারাস করা ট্রাই করেছ, আমি আজকেই আমার সব মালপত্র প্যাক করে এই ফ্ল্যাট ছেড়ে চিরতরের জন্য অন্য কোথাও চলে যাব। মনে রেখো। শিশির মুখে এই চলে যাওয়ার থ্রেট শুনে গুয়ানের ফেসটা একদম স্যাড হয়ে যায়। সে নিচু ও ভারী গলায় বলে, আই অ্যাম সরি শিশি, আমরা ফ্রেন্ড আর প্রতিবেশী, তাই ভাবলাম একটু হেল্প চাই। তবে তুমি এভাবে চলে যাওয়ার কথা বলে আমাকে ভয় দেখিও না, আমি তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না। বলেই গুয়ান মন খারাপ করে নিজের ফ্ল্যাটে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। গুয়ান চলে যেতেই শিশির মনে একটা খটকা লাগে। দরজা বন্ধ করে সে সেলফ গিল্টিতে ভুগতে শুরু করে, আমি কি ওর সাথে একটু বেশি রুড বিহেভ করে ফেললাম? বেচারা জাস্ট একটা নাম্বারই তো চেয়েছিল কি। নেক্সট ডে গুয়ান তার অফিসে ডিপ্রেসড হয়ে বসেছিল। তখনই ওনার মা মিসেস গুর কল আসে। মিসেস গু খুব এক্সাইটেড হয়ে বলেন, কিরে গুয়ান, আমি শুনলাম তুই নাকি কোনো একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস। আমি তো ভেবেছিলাম তোর ছেলেদের পছন্দ। গুয়ান লজ্জায় মুখ ঢেকে বলে, মা, কী সব বলছো ওসব? হ্যাঁ, আমি একটা মেয়েকে লাইক করি, ওর নাম শিশি। কিন্তু মেয়েটা বড্ড জেদি, আমি এখনও ওকে পটাতেই পারলাম না। শিশি নামটা শোনা মাত্রই মিসেস গু সব বুঝতে পারেন। তিনি গুয়ানকে সান্ত্বনা দিয়ে বলেন, শোন বেটা, ভালোবাসার মানুষকে জয় করতে হলে একটু ধৈর্য ধরতে হয়। গুয়ান তখন মায়ের কাছে আইডিয়া চায়, মা, বাবা যখন তোমাকে পটানো ট্রাই করছিল, তুমি বাবাকে কিভাবে সাইজ করেছিলে বলো তো? আমাকে একটু টিপস দাও না। মিসেস গু তখন গুয়ানকে একটা সিক্রেট প্ল্যানিং বুঝিয়ে দেন। পরের দিন সকালে শিশি যখন ঘুম থেকে উঠে ফ্ল্যাটের বাইরে আসে, দেখে দরজার সামনে খুব সুন্দর করে সাজানো একটা ব্রেকফাস্টের ট্রে রাখা আছে, আর সাথে একটা ছোট চিরকুট। শিশি চিরকুটটা পরেই মুচকি হাসে এবং বুঝে যায় এটা গুয়ানেরই কাজ। সে মনে মনে বলে, হুহ, আমারই শেখানো ব্রেকফাস্টের ট্রিক্স এখন আমার ওপরই অ্যাপ্লাই করা হচ্ছে। শিশি যখন অফিসে পৌঁছায়, তার এমপ্লয়ি দৌড়ে এসে বলে, ম্যাম, কে একজন আপনার জন্য সিটির সবচেয়ে লাক্সারি রেস্টুরেন্ট থেকে সুপার এক্সক্লুসিভ লাঞ্চ পার্সেল পাঠিয়েছে। শিশি মনে মনে হাসে যে এটাও নির্ঘাত গুয়ানেরই কীর্তি। কিন্তু সে যখন নিজের কেবিনে ঢোকে, দেখে সেখানে অলরেডি মিস্টার ঝাং দাঁড়িয়ে আছেন। মিস্টার ঝাংকে অফিসে দেখে শিশি একটু কনফিউজড হয়ে জিজ্ঞেস করে, মিস্টার ঝাং, আপনি এখানে হঠাৎ? মিস্টার ঝাং হাসি মুখে বলেন, আসলে আমার নতুন বাড়ির ডিজাইনে কিছু চেঞ্জেস করা দরকার, তাই ভাবলাম সরাসরি আপনার অফিসে এসেই ডিসকাস করি। শিশি ওনার প্রফেশনালিজম দেখে ইমপ্রেসড হয় এবং দুজনে মিলে ড্রয়িং টেবিল নিয়ে বসেন। মিস্টার ঝাং ডিজাইনের খুঁটিনাটি বোঝানোর পর হঠাৎ শিশির ডেস্কের ওপর রাখা লাঞ্চ বক্সের দিকে তাকিয়ে বলেন,
আই অ্যাম সরি শিশি, আমি কি আপনার লাঞ্চ টাইমে ইন্টারাপ্ট করে ফেললাম? শিশি বলে, আরে না না, ইটস ওকে। মিস্টার ঝাং তখন সুযোগ বুঝে বলেন, তাহলে এক কাজ করা যাক, কেননা আজকে ডিনারে আমি আপনাকে একটা গ্র্যান্ড ট্রিট দিই। আর সেই বাহানায় আমরা আমাদের প্রজেক্টের সাইটটাও ভিজিট করে আসতে পারব। শিশির আইডিয়াটা প্রফেশনালি খুব ভালো লাগে, তাই সে রাজি হয়ে যায়। সে চট করে তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে, এই লাঞ্চ পার্সেলটা স্টাফদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও, খাবার যেন নষ্ট না হয়। মিস্টার ঝাং এটা দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেন, এই লাঞ্চটা কি আপনার বয়ফ্রেন্ডের তরফ থেকে এসেছিল? শিশি একবাকে না করে দেয়, আরে না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, এটা জাস্ট এক আননোন পার্সন পাঠিয়েছে। অন্যদিকে গুয়ান তার কেবিনে বসে ছট করছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে জিজ্ঞেস করে, কি রে, লাঞ্চটা ঠিকঠাক ডেলিভারি হয়েছে তো? অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ বস, একদম টাইম মতো পৌঁছে দিয়েছি। কিন্তু আপনি বক্সে নিজের নাম লেখেননি কেন? ম্যাম বুঝবে কিভাবে? গুয়ান খুব কনফিডেন্ট সাথে বলে, শিশি বড্ড চালাক, ও এক পলকেই বুঝে যাবে যে এই দুনিয়ায় একমাত্র গুয়ানই ওর এত খেয়াল রাখতে পারে। অ্যাসিস্ট্যান্ট ঠেস মেরে বলে, আপনি জাস্ট ম্যামের পুরনো ট্রিক্স ওনার উপরই চালাচ্ছেন। গুয়ান রাগী চোখে তাকাতেই অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে কেটে পড়ে। ঠিক তখনই গুয়ান তার মোবাইলে শিশির উইচ্যাটের একটা নতুন পোস্ট চেক করে এবং দেখে যে শিশি অন্য একটা ছেলের সাথে ডিনার ডেটের ফটো পোস্ট করেছে। এটা দেখেই গুয়ানের বুকের ভেতর জেলাসির আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ডিনার শেষ করে মিস্টার ঝাং যখন গাড়ি দিয়ে শিশিকে ওনার অফিসের সামনে ড্রপ করতে আসেন, তারা তখনও কাজের ব্যাপারে সিরিয়াসলি ডিসকাস করছিলেন। ঠিক তখনই ব্যাকগ্রাউন্ড থেকে টায়ার স্কিড করার বিকট শব্দ শোনা যায় এবং গুয়ান হিরোর মতো গাড়ি থেকে নেমে সোজা শিশির দিকে এগিয়ে আসে। গুয়ান রাগত স্বরে শিশিকে কোশ্চেন করে, শিশি, তুমি এই ছেলের সাথে ডিনারে কেন গিয়েছ? হ্যাঁ, আমি শিওর এই ছেলের মনে তোমাকে নিয়ে কোনো ইনটেনশন আছে। শিশি মাঝখান থেকে রেগে গিয়ে গুয়ানকে থামানো ট্রাই করে, স্টপ ইট গুয়ান, উনি আমার ক্লায়েন্ট, আমরা জাস্ট বিজনেসের ব্যাপারে ডিসকাস করছিলাম। কিন্তু মিস্টার ঝাং এবার আর চুপ থাকেন না। তিনি গুয়ানের চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জিং টোনে বলেন, মিস্টার গুয়ান, আমি লাস্ট টাইমও আপনাকে ওপেনলি বলেছিলাম যে আমি শিশিকে পার্সোনালি খুব লাইক করি এবং ওকে পার্সু করার ট্রাই করছি। সো এখানে ওসব লুকোচুরির কিছু নেই কি? এই কথা শুনে গুয়ানের রাগ যেন কন্ট্রোলের বাইরে চলে যায়। তাহলে এখন তুমি প্রিটেন্ড করাও বন্ধ করে দিলে? মিস্টার ঝাং স্মার্ট দিয়ে বলেন, প্রিটেন্ড করার কি আছে? শিশি নিজেই আমাকে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে আপনি ওর বয়ফ্রেন্ড নন। সো একজন সিঙ্গেল মেয়েকে পার্সু করার ফুল রাইট আমার আছে। আমি ওর সাথে একদম ফেয়ারলি কম্পিট করব। গুয়ান যখন মিস্টার জংকে প্রায় কলার ধরে মারতে যাবে, মিস্টার ঝাং খুব ভদ্রভাবে শিশিকে বলেন, শিশি, আমার মনে হয় আমার কারণে আপনার পার্সোনাল লাইফে ট্রবল ক্রিয়েট হচ্ছে, সো আজকে আমি আসছি। শিশি খুব শান্ত গলায় বলে, মিস্টার ঝাং, আমি আপনার ফিলিংসটা বুঝতে পেরেছি, আমি ডেফিনেটলি এই ব্যাপারে পজিটিভলি কনসিডার করব। বলেই শিশি মিস্টার ঝাংকে বিদায় দিয়ে নিজের অফিসের ভেতরে চলে যায়। মিস্টার ঝাং যাওয়ার আগে গুয়ানের পাশে এসে কানে কানে একটা বাঁকা হাসি দিয়ে বলেন, দেখেছেন তো মিস্টার গুয়ান, শিশির লাইফে আসল ট্রবল মেকার কিন্তু আপনি, আমি নই। বলেই মিস্টার ঝাং গাড়িতে স্টার্ট দিয়ে ওখান থেকে চলে যান। গুয়ান একলা দাঁড়িয়ে আগে আর জেলাসিতে দাঁত কিরমির করতে থাকে এবং একা একাই বলতে থাকে, এসে গেছেন বড় ফেয়ার কম্পিটিটর, দেখে তো পুরো গ্রিন টি মনে হল। মুখে এত ভদ্রতা আর মনে মনে শিশিকে পটানোর ধান্দা। দাঁড়াও মিস্টার ঝাং, তোমার এই গ্রিন টি গিরি আমি খুব জলদিই ছুটাচ্ছি। পরের দিন সকালে ড্রামায় এক চরম হাসির দৃশ্য দেখা যায়। শিশির অফিসের সামনে মিস্টার ঝাং আর গুয়ান দুজনই একদম মুখোমুখি এসে দাঁড়ায়। দুজনের হাতেই বিশাল দুটো ফুলের তোড়া। গুয়ান মিস্টার ঝাংয়ের হাতের তোড়াটার দিকে এক পলক তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে, মিস্টার ঝাং, চয়েস তো আপনার খুবই চিপ। এই পচা ফুলগুলো নিয়ে আপনি শিশিকে ইমপ্রেস করতে এসেছেন? মিস্টার ঝাং একটুও না দমে হালকা হেসে দেন, মিস্টার গুয়ান, এই ফুলগুলো আমি বাজার থেকে কিনে আনিনি। আমার নিজের বাগানে পরম যত্নে আমি এগুলো নিজে রোপণ করেছি। তাই এর মধ্যে আমার আন্তরিকতা আর ভালোবাসা অনেক বেশি। ঝাংয়ের এই জবাব শুনে গুয়ানের মুখ পুরো তিতা হয়ে যায়। তারা দুজনই প্রায় প্রতিযোগিতা করে হন্তদন্ত হয়ে শিশির কেবিনে ঢুকে পড়ে। শিশি নিজের ডেস্কে বসে কাজ করছিল, হঠাৎ এই দুজনকে একসাথে ফুল হাতে নিজের সামনে দেখে তার চোখ পুরো কপালে ওঠে। সে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার আপনাদের? সাতসকালে আপনারা এখানে কি করতে এসেছেন? গুয়ান আর ঝাং দুজনই এক কোরাসে বলে ওঠে, আজকে ডিনারে তুমি আমার সাথে যাচ্ছ। ব্যাস। তাদের এই পাগলামি দেখে শিশির মেজাজ পুরো বিগড়ে যায়। সে চরম ইরিটেট হয়ে বলে, আই অ্যাম সরি, আমি আপনাদের কারোর সাথেই কোনো ডিনারে যাচ্ছি না। বলেই সে ওনাদের দুজনকে কমপ্লিটলি ইগনোর করে খাতাপত্র বগলদাবা করে হনহন করে অফিসের বাইরে চলে যায়। গুয়ান এটা দেখে মিস্টার ঝাংকে পেছনে ফেলে দৌড়ে শিশির পিছু নেয়। সে পার্কিং লটের সামনে শিশিকে আটকে বলে, শিশি, প্লিজ একটু শোনো, তুমি কি সত্যি আমার সাথে ডিনারে যাবে না? শিশির আগে অন্ধ হয়ে গুয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে যায়। গুয়ান, আমার রাস্তা ছাড়ো, আমাকে যেতে দাও। গুয়ানকে ধাক্কা দিয়ে শিশি যখন না তাকিয়ে রাস্তা পার হতে যায়, ঠিক তখনই ডান দিক থেকে এক দ্রুতগতির গাড়ি হর্ন বাজাতে বাজাতে একদম শিশির দিকে ধেয়ে আসছিল। নিজের জীবনের তোয়াক্কা না করে চিৎকার দিয়ে ওঠে, শিশি, এবং এক ঝটকায় শিশিকে নিজের দিকে টেনে রাস্তার পাশে ছিটকে ফেলে দেয়। শিশি সেভ হয়ে গেলেও গুয়ান নিজেকে সামলাতে না পেরে ওই চলন্ত গাড়ির সাথে সজোরে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। পরের সিনে দেখা যায় হাসপাতালের বেডে গুয়ান শুয়ে আছে, তার এক হাতে ব্যান্ডেজ করা।
গুয়ান তার অ্যাসিস্ট্যান্টকে কড়া গলায় ওয়ার্নিং দিয়ে বলে, শোনো, আমার এই অ্যাক্সিডেন্টের কথা যেন কোনোভাবেই আমার ফ্যামিলির কানে না যায়। মা জানতে পারলে এখনই পুরো হাসপাতাল মাথায় তুলবে। অ্যাসিস্ট্যান্ট মাথা নেড়ে বলে, ওকে বস, আমি কাউকে বলব না। ঠিক তখনই কেবিনের দরজা খুলে শিশি ভেতরে ঢোকে। শিশিকে দেখেই গুয়ানের ভেতরের অ্যাক্টিং ডিরেক্টর জেগে ওঠে। সে সাথে সাথে চোখমুখ কুচকে কোকিয়ে ওঠে, উফ মাগো, হাতটা পুরো শেষ হয়ে গেল। এত পেইন আমি সহ্য করতে পারছি না। শিশি ওনার এই ওভার অ্যাক্টিং দেখে হাত দিয়ে কপাল চাপড়ায় এবং শান্ত গলায় বলে, গুয়ান, দয়া করে আমার সামনে এই অস্কার লেভেলের অ্যাক্টিং বন্ধ করো। ডাক্তার আমাকে অলরেডি সব বলে দিয়েছেন যে তোমার তেমন কোনো মেজর ইনজুরি হয়নি, জাস্ট একটা মাইনর ফ্র্যাকচার হয়েছে। গুয়ান এবার ইমোকার্ড খেলে একদম কাদো কাদো ফেস বানিয়ে বলে, বাহ শিশি, তোমাকে বাঁচাতে গিয়ে আমার হাতটা ভাঙল, আর তুমি আমাকেই হার্টলেস মানুষের মতো বকা দিচ্ছ। আমি কত বড় রিস্ক নিলাম, আর তুমি একটু ইমোশনাল হচ্ছ না? শিশি একটা দীর্ঘশ্বাস ফেলে নরম সুরে বলে, আমি জানি গুয়ান, তুমি আমাকে সেভ করেছ, আর সেটার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। সেই দায়িত্ববোধ থেকেই আমি এখানে এসেছি। বলো, তোমার জন্য কি করতে পারি? গুয়ান সুযোগ পেয়ে পিটিফুল সেজে বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, কিন্তু এক হাতে তো খেতে পারছি না। তুমি কি আমাকে একটু স্যুপটা খাইয়ে দেবে? শিশি আর না করতে পারে না। সে চামচ দিয়ে ফু দিয়ে গুয়ানকে স্যুপ খাওয়াতে শুরু করে, আর গুয়ান মনে মনে খুশিতে নাচতে থাকে। স্যুপ খাওয়া শেষ হলে শিশি বলে, ঠিক আছে, যেহেতু তোমার টেক কেয়ার করার প্রয়োজন, আমি তোমার জন্য একজন বেস্ট পার্সোনাল নার্স হায়ার করে দিচ্ছি। কে? এটা শুনে গুয়ান আবার মন খারাপের ভান করে বলে, পরের বাড়ির অচেনা নার্স আমার এই ভাঙা হাতের কি যত্ন নেবে? তুমি কি পারো না কটা দিন আমার একটু খেয়াল রাখতে? গুয়ানের এই অনবরত ইমো ব্ল্যাকমেইলিংয়ের কাছে শেষ পর্যন্ত শিশি হার মেনে নেয়। সে বিরক্ত হয়ে বলে, ওকে বাবা, ওকে। তুমি তো আমার পাশে ফ্ল্যাটেই থাকো, আমি সকাল সন্ধ্যায় এসে তোমার খোঁজখবর নিয়ে যাব। খুশি? গুয়ান চট করে বলে ওঠে, না, পাশের ফ্ল্যাটে থাকলে হবে না, আমি এই কদিন তোমার ফ্ল্যাটেই তোমার সাথে থাকতে চাই। শিশি রেগে চিৎকার করতে যাবে, তার আগেই গুয়ান ইশারায় তার অ্যাসিস্ট্যান্টকে রুমের ভেতর ডেকে নেয়। অ্যাসিস্ট্যান্ট আগে থেকেই গুয়ানের কথামতো সব লাগেজ প্যাক করে রেডি রেখেছিল। সে জলদি লাগেজে ট্রলি ঠেলে ভেতরে ঢুকে গুয়ানকে আলতো করে শিশির দিকে ধাক্কা দিয়ে দেয়। গুয়ান গিয়ে সোজা শিশির গায়ের উপর পড়ে। অ্যাসিস্ট্যান্ট তখন বানিয়ে বলে, ম্যাম, আমার অফিসের একটা মারাত্মক জরুরি কাজ পড়ে গেছে, বসের ফাইল রেডি করতে হবে। সো বসকে এখন সম্পূর্ণ আপনার জিম্মায় দিয়ে আমি গেলাম, বলেই অ্যাসিস্ট্যান্ট এক ছুটে ওখান থেকে পালায়। বাধ্য হয়ে শিশি গুয়ানকে নিয়ে নিজের ফ্ল্যাটে ফেরে। শিশি ফ্ল্যাটের সোফায় গুয়ান এসে বসার পর শিশি ঘর থেকে একজোড়া জেন্টস স্লিপার্স এনে গুয়ানের সামনে রাখে। সোফায় বসে জেন্টস স্লিপার্স দেখেই গুয়ানের বুকের ভেতর জেলাসি থার্মোমিটার এক লাফে 100 ডিগ্রিতে উঠে যায়। সে রেগে জিজ্ঞেস করে, শিশি, তোমার এই একা মেয়ে মানুষের ফ্ল্যাটে ছেলেদের জুতো কি করছে? হ্যাঁ, এখানে কি অন্য কোনো ছেলেও আসে? শিশি শান্তভাবে বলে, বেশি মাথা ঘামিও না, ওটা আমার বাবার জুতো। উনি যখন আসেন তখন পরেন কি? বাবার কথা শুনে গুয়ানের বুকের সব জেলাসি 1 সেকেন্ডে কর্পূরের মতো উড়ে যায় এবং তার মুখে চড়া হাসি ফুটে ওঠে। এরপর শিশি একটা আলমারি থেকে ব্ল্যাঙ্কেট এনে গুয়ানের গায়ে ছুড়ে দিয়ে বলে, তুমি ওই সেকেন্ড বেডরুমে থাকবে। আর মনে রেখো, আমার কাছ থেকে এর চেয়ে বেশি কোনো স্পেশাল এক্সপেকটেশন রাখবে না। গুয়ান মুখ খুলতে গেলেই শিশি আঙুল উঁচিয়ে কড়া টোনে বলে, যদি কোনো অবজেকশন থাকে তাহলে এখনই চাবি নাও আর নিজের ফ্ল্যাটে কেটে পড়ো। গুয়ান জলদি মুখে কুলুপ আটে। কিছুক্ষণ পর গুয়ান ড্রয়িং রুম থেকে ডাইনিংয়ে এসে শিশিকে বলে, শিশি, আমার পেটে ডাইনোসর লাফাচ্ছে, খুব ক্ষুধা লেগেছে। শিশি বিরক্ত হয়ে বলে, আরে, এই তো কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে পুরো এক বাটি স্যুপ গিলে আসবে, আবার ক্ষুধা লেগে গেল। শিশি ভয়ে পুরো চোখ বন্ধ করে ফেলে। গুয়ান এক মুহূর্ত নষ্ট না করে গুয়ান ইনোসেন্টলি বলে, আমি একজন পেশেন্ট, আমার শরীরে এখন প্রচুর নিউট্রিশনের দরকার। শিশি হাত উল্টে বলে, দেখো, আমি কিন্তু রান্না করতে পারি না। সো তুমি অনলাইন থেকে কিছু অর্ডার করে নাও। গুয়ান আবার সেই পিটিফুল ফেস বানালে শিশি বাধ্য হয়ে নিজের মোবাইল থেকে ফুড অর্ডার করে দেয়। গভীর রাতে গুয়ানের বদমাইশি আরও বেড়ে যায়। সে মাঝরাতে শিশির বেডরুমের দরজার সামনে এসে নক করে ডাকতে থাকে, শিশি, ও শিশি। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, একটু পানি দাও না। শিশির ঘুম ভেঙে যায় এবং তার রাগ পুরো মাথায় চড়ে যায়। সে রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি নেয় এবং সাথে একটা চকচকে ধারালো ছুরি হাতে নিয়ে গুয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। অন্ধকারে শিশির হাতে ওই বড় ছুরি দেখে গুয়ানের তো ভয় আত্মা শুকিয়ে যায়। সে ঢোক গিলে দুপা পিছিয়ে যায়। শিশি ধপাস করে টেবিলের উপর পানির গ্লাসটা রেখে চলে যেতে নেয়। গুয়ান আবার আমতা আমতা করে পেছন থেকে ডাক দেয়, শিশি, আসলে কি? শিশি এবার বাঘিনীর মতো ঘুরে তাকিয়ে বলে, আবার কি? গুয়ান ভয়ে কাঁপতে কাঁপতে টেবিলের ছুরির দিকে তাকিয়ে বলে, না, মানে, আমি জাস্ট একটু শাওয়ার নিতে চাচ্ছিলাম। শিশি আর কোনো কথা না বলে রাগি চোখে গুয়ানের দিকে তাকিয়ে টেবিলের উপর রাখা একটা আস্ত অ্যাপেলের ঠিক মাঝখানে এক কোপে ছুরিটা গেঁথে দেয়। ছুরির সেই আওয়াজ আর শিশির রূপ দেখে গুয়ান ভয়ে হাত জোর করে বলে, উরে বাবা, ঠিক আছে, ঠিক আছে, শাওয়ার আমি নিজেই এক হাতে ম্যানেজ করে নেব, তোমার হেল্পের কোনো দরকার নেই। শিশি হনহন করে ওখান থেকে চলে যায়। গুয়ান বাথরুমে গিয়ে শাওয়ার নেওয়ার বাহানায় তার গায়ের শার্টের বোতাম খুলতে একটু স্ট্রাগল করছিল। ঠিক তখনই শিশি কোনো একটা কাজে ওখান দিয়ে যাওয়ার সময় গুয়ান জানবুঝে নিজের শার্টটা গা থেকে পুরো খুলে ফেলে এবং শিশির দিকে তাকিয়ে একটু বডি শো অফ ও ফ্লার্ট করার চেষ্টা করে। গুয়ানের এই খালি গা আর ফ্লার্টিং দেখে শিশির মাথায় রক্ত উঠে যায়। কিন্তু সে এবার চেঁচামেচি না করে উল্টো মিষ্টি হেসে গুয়ানের দিকে এগিয়ে যায়।
গুয়ান ভাবে, বাহ, ট্রিক্স তো কাজে লেগে গেছে, কিন্তু শিশি গুয়ানের একদম কাছে এসে হঠাৎ সোফা থেকে একটা কুশন তুলে ধপাস করে গুয়ানের মুখের উপর মারে। গুয়ান ভ্যাবাচ্চাকা খেয়ে গেলে শিশি আঙুল উঁচিয়ে এই বাড়ির রুলস বুক শোনানো শুরু করে। মিস্টার গুয়ান, কান খুলে শুনে রাখো। আমার এই ফ্ল্যাটে থাকার কিছু স্ট্রিক্ট রুলস আছে। 1 নম্বর, তুমি আমাকে টাচ করার কথা স্বপ্নেও ভাববে না। 2 নম্বর, আমার থেকে সবসময় অন্তত 3 ফুট দূরত্ব বজায় রাখবে। আর 3 নম্বর, তুমি কোনোভাবেই আমাকে হ্যারাস করতে পারবে না। তোমার শুধু একটা হাতে সামান্য চোট লেগেছে, তুমি পুরো প্যারালাইজড হয়ে যাওনি। নিজের বাকি সব কাজ একদম নিজে করবে, ব্যাস, বলেই শিশির আগে পা আছড়ে নিজের ঘরে গিয়ে দরজা লক করে দেয়। গুয়ান কুশনটা হাতে নিয়ে বোকার মতো হাসতে থাকে। পরের দিন সকালে গুয়ান তার এই ভাঙা হাত নিয়েই সোফায় বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে পকেট থেকে মিস্টার চুর সেই বিজনেস কার্ডটা বের করে দেয় এবং বলে, এই নাও মিস্টার চুর কার্ড। ওনার সাথে ইমিডিয়েট কন্ট্যাক্ট করো এবং আমাদের নতুন মেগা প্রজেক্টের কন্ট্রাক্টটা ওনার কোম্পানির সাথে সাইন করার ব্যবস্থা করো। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলে, বস, মিস্টার চুর কোম্পানি তো এত বড় প্রজেক্ট হ্যান্ডেল করার মতো অত বড় নয়, আপনি ওনাকে কেন এই ডিল দিচ্ছেন? গুয়ান একটা রহস্যময় হাসি দিয়ে বলে, আরে বোকা, শিশিকে ডিরেক্টলি ইমপ্রেস করতে পারছি না তো কি হয়েছে? আগে হবু শ্বশুরমশাই মিস্টার চুকে তো নিজের দলে টানি। উনি খুশি তো শিশিও লাইনে চলে আসবে। কি অ্যাসিস্ট্যান্ট বসের এই দূরদর্শিতা দেখে মনে মনে স্যালুট ঠুকে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় গুয়ান মিস্টার চুর সাথে ওনার অফিসে বসে চা এনজয় করছে এবং অফিসিয়াল বড় প্রজেক্টের কন্ট্রাক্ট পেপার সাইন করছে। মিস্টার চু গুয়ানের মতো এত বড় বিজনেস টাইকুনকে নিজের সামনে এত বিনয়ীভাবে প্রজেক্ট সাইন করতে দেখে মনে মনে ভাবছিলেন, বাহ, ছেলেটা তো সত্যিই অসাধারণ। এত কম বয়সে এত বড় পজিশনে গিয়েও ওর আচরণ কত ডাউন টু আর্থ। কন্ট্রাক্ট সাইন হওয়া মাত্রই গুয়ান নিজে এক হাতে মিস্টার চুকে চা সার্ভ করে। মিস্টার চু গুয়ানের হাতের ব্যান্ডেজ দেখে চিন্তিত মুখে জিজ্ঞেস করেন, আরে মিস্টার গুয়ান, তোমার হাতে কি হয়েছে? এই ইনজুরি কিভাবে হলো? গুয়ান খুব ক্যাজুয়ালি বলে, আরে আঙ্কেল, এটা তেমন কিছু না, জাস্ট একটা ছোটখাটো চোট। মিস্টার চু তখন একটু ইমোশনাল হয়ে গুয়ানকে বলতে শুরু করেন, আসলে গুয়ান, আমি আমার আগের বড় শহর বেইজিং ছেড়ে হুট করে এই নতুন সিটিতে কেন চলে এসেছি জানো? বেইজিংয়ে আমার মেইন কোম্পানির বিজনেসে কিছু ইন্টারনাল প্রবলেম আর পার্টনারশিপে বড়সড় ঝামেলা সৃষ্টি হয়েছিল। তাই বাধ্য হয়ে সবকিছু গুটিয়ে আমি এই নতুন সিটিতে একদম স্ক্র্যাচ থেকে নতুন করে বিজনেস স্টার্ট করতে এসেছি। কি মিস্টার চুর মুখে এই বেইজিং ছাড়ার আসল সত্যিটা শোনা মাত্রই গুয়ানের মাথায় যেন বিদ্যুৎ খেলে যায়। সে এক পলকেই সব রিলেট করতে পারে এবং মনে মনে ভাবে, ওহ, তাহলে এই কারণেই 10 বছর আগে শিশি বেইজিংয়ের কলেজ ছেড়ে কাউকে কিছু না জানিয়ে হুট করে এই সিটিতে শিফট হয়ে গিয়েছিল। ও তো আসলে বাবার এই বিজনেস ক্রাইসিসের পাশে থাকার জন্যই চলে এসেছিল। শিশির বেইজিং ছেড়ে চলে যাওয়ার পেছনের এই বড় রহস্যটা জানতে পেরে গুয়ানের মনে শিশির প্রতি রেসপেক্ট আর ভালোবাসা আরও 1000 গুণ বেড়ে যায়। মিস্টার চু যখন আবেগের চোটে বললেন যে তিনিও বেইজিংয়েরই মানুষ এবং শিশির সাথে একই ক্লাসে পড়া সেই ছেলেটাকে তিনিও খুঁজছেন, তখন গুয়ানের বুকের ভেতর রীতিমতো ঢোক গেল। মিস্টার চু রেগে মেগে হাত নেড়ে বলতে লাগলেন, মিস্টার গুয়ান, তুমি জাস্ট ভাবো, সেই ছেলেটা কত বড় হার্টলেস। আমার মেয়েটা নিজের ব্রেকফাস্ট না খেয়ে প্রতিদিন সকাল সকাল ওই ছেলের জন্য নাস্তা নিয়ে ক্লাসে যেত, আর সে আমার শিশিকে এত বড় কষ্ট দিল। ওই পাজি ছেলেটা যদি একবার আমার সামনে আসে, আমি পিটিয়ে ওর হাড়গোড় গুঁড়ো করে দেব। শ্বশুরমশাইয়ের মুখে নিজের হাড়গোড় গুঁড়োর কথা শুনে গুয়ান ভয়ে পুরো শুকিয়ে গেল। সে কপাল থেকে ঘাম মুছে তড়িঘড়ি করে টেবিলের উপর রাখা দামি টি লিভসের প্যাকেটটা ওনার দিকে এগিয়ে দিয়ে কাচুমাচু মুখে বলল, আঙ্কেল, শান্ত হন। এই নিন আপনার জন্য স্পেশালটি লিভস এনেছিলাম। কি চমৎকার চা পাতার উপহার পেয়ে মিস্টার চুর রাগ 1 সেকেন্ডে উধাও হয়ে গেল এবং তিনি বেশ খুশি মনে ওখান থেকে বিদায় নিলেন। পরের সিনে দেখা যায় গুয়ান শিশিকে খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করছে, শিশি, লাস্ট টাইম ডিনারে তুমি আঙ্কেলকে বলেছিলে না যে তোমার ফ্যামিলি একজন ঘরজামাই চায়? কথাটা কি আসলেই সত্যি? শিশি ওনার এই হুট করে করা প্রশ্নে বেশ কনফিউজড হয়ে তাকায়। গুয়ান তখন একদম সুযোগ বুঝে চোখ টিপে বলে, তা ঘরজামাই হিসেবে মিস্টার গুয়ান সম্পর্কে তোমার কি খেয়াল? গুয়ান কি তোমার এই রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারে? শিশি পুরো আকাশ থেকে পড়ে বলে, হোয়াট? গুয়ান, তুমি পাগল হয়েছ? গুয়ান বেশ সিরিয়াস ভঙ্গিতে কুশলতার চাল চেলে বলে, কেন দেবে না? তুমি নিজেই ভেবে দেখো শিশি, আমি আর তুমি যদি একই কোম্পানিতে কাজ করি, তবে আমাদের এই 2 বড় বিজনেসের কোলাবোরেশনে তোমার কোম্পানির প্রফিট মার্জিন $1 বিলিয়ন গিয়ে ঠেকবে। শিশি মুখ শক্ত করে বলে, আমি তোমার সাথে কোনো কোম্পানিতে কাজ করতে ইন্টারেস্টেড নই। বলেই সে চলে যেতে নিলে গুয়ান পেছন থেকে টোপ ফেলে বলে, তার মানে তোমার কোম্পানির এই $1 বিলিয়ন প্রফিটটা চাই না? $1 বিলিয়ন প্রফিটের কথা শুনেই শিশি মনে মনে থমকে যায়। সে ভাবে, ওনার বাবা যদি এই বিশাল প্রফিটের কথা জানতে পারেন, তবে তিনি তো নিজের স্বপ্নেও খুশিতে আত্মহারা হয়ে যাবেন। শিশি নিজেকে সামলে নিয়ে গুয়ানকে বেশ প্রফেশনাল টোনে বলে, দেখো গুয়ান, কোম্পানির এই বড় ডিসিশনগুলোর ব্যাপারে আমি খুব একটা ইন্টারফেয়ার করি না। তোমার যদি ডিল করার ইচ্ছা থাকে, তবে সরাসরি বাবার সাথে কথা বলো। বলেই সে ওখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় শিশি তার নিজের ক্যাফেতে দাঁড়িয়ে তদারকি করছিল। ঠিক তখনই সেখানে মিস্টার হ্যাংয়ের পুরো ফ্যামিলি হুট করে এসে হাজির হয়। ওনাদের এভাবে হঠাৎ আসতে দেখে শিশি বেশ অবাক হয়। মিস্টার হ্যাংয়ের ছেলে সেখানে এসেই খুব ভাব নিয়ে গুয়ানের সাথে ওনাদের নতুন হওয়া বিজনেসের বড় কন্ট্রাক্টের কথা বলতে শুরু করে। শিশি এক পলকেই বুঝে যায় যে এরা আসলে গুয়ানের কোম্পানির সাথে হওয়া মেগা প্রজেক্টের লোভে পড়ে এখানে তেল দিতে এসেছে।
শিশি ওনাদের পাত্তা না দিয়ে বেশ ঠান্ডা গলায় বলে, আপনাদের কাজের কথাগুলো আমি শুনলাম, কিন্তু আমার বাবা এখন শহরে নেই। উনি একটা জরুরি বিজনেস ট্রিপে গেছেন, উনি ফিরে আসলে ওনার সাথে কথা বলে নিয়েন। কিন্তু মিস্টার হ্যাংয়ের মা মিসেস হ্যাং মুখ বাঁকিয়ে শিশিকে তাচ্ছিল্য করে বলেন, আরে মিস্টার চুর, ফিরে আসার কি আছে? তুমি তো স্রেফ একটা মেয়ে। একা একা এত বড় বিজনেস তুমি কতদিন সামলাবে? তার চেয়ে বরং আমাদের ছেলের ব্যাপারে তোমার কি খেয়াল বলো তো? শিশি এবার ওনাদের আসল মতলবটা ধরে ফেলে যে এরা আসলে ওনার বাবার পুরো সম্পত্তির উপর নজর দিয়ে বসে আছে। শিশি ওনাদের কমপ্লিটলি ইগনোর করলে মিসেস হ্যাং ভীষণ ক্ষিপ্ত হয়ে শিশিকে পার্সোনালি ইনসাল্ট করা শুরু করেন। শিশির মেজাজ এবার সপ্তমে চড়ে যায়। সে ক্যাফের এক কর্মচারীকে ডেকে করা গলায় বলে, এই, ওনাদের ঘাড় ধরে ক্যাফের বাইরে বের করে দাও। কর্মচারীটি অত্যন্ত বাধ্য মেয়ের মতো তক্ষুনি ভেতর থেকে বেশ কটা বড় সাইজের লাঠি এনে ওনাদের তাড়া করে। মিস্টার হ্যাং নিজের মানসম্মান বাঁচাতে মিসেস হ্যাংকে টেনে ধরেন এবং আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে এক প্রকার পালিয়ে বাঁচেন। বাসায় ফেরার পথে শিশি গাড়ি ড্রাইভ করতে করতে মিস্টার চুকে ফোন দিয়ে ক্যাফের পুরো ঘটনাটা ভেঙে বলে। মিস্টার চু পাশে লজ্জিত হয়ে বলেন, আসলে শিশি, মিস্টার হ্যাং মানুষটা খারাপ নন, তবে ওনার ওয়াইফ মিসেস হ্যাং একটু বেশি লোভী আর গ্রিডি। কি শিশি স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, বাবা, আমি ওনাদের আমার ক্যাফে থেকে বের করে দিয়েছি, আর এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। মিস্টার চু তাকে আশ্বস্ত করে বলেন, তুমি একদম ফিকির করো না মা, আমি সিটিতে ফিরেই পুরো কোম্পানি নিজে ইন্সপেক্ট করব। শিশি যখন গাড়ি পার করে ফ্ল্যাটের করিডোরে আসে, তখন সেখানে দাঁড়িয়ে থাকা গুয়ান ওনার ফোনের সব কথা শুনে ফেলে। গুয়ান বেশ চিন্তিত মুখে জিজ্ঞেস করে, শিশি, মিস্টার চুকে কি কেউ বিজনেসে ট্রিক বা ঠকানোর চেষ্টা করছে নাকি? শিশি হুট করে গুয়ানের উপর ওনাদের রাগ ঝাড়তে চায় না, তাই সে এড়িয়ে গিয়ে বলে, আমার বাবা সব একা সামলাতে পারেন, ওনাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। বলেই সে নিজের ঘরের দিকে পা বাড়ায়। শিশি চলে যেতেই গুয়ান তক্ষুনি তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে বলে, শোনো, মিস্টার চুর সাথে আমার একটা আর্জেন্ট ডিনার মিটিং অ্যারেঞ্জ করো ইমিডিয়েটলি। শিশি ঘরে ঢুকে যখন জল আনতে ড্রয়িং রুমে আসে, তখন সে লক্ষ্য করে যে গুয়ান যে হাতটায় প্লাস্টার করে ব্যান্ডেজ বেঁধে রেখেছিল, সেই হাত দিয়ে ও দিব্যি ল্যাপটপ টাইপ করছে এবং হাত পুরো ঠিক হয়ে গেছে। শিশির আগে ফেটে পড়ে চিৎকার দেয়, গুয়ান, তোমার হাত তো পুরো ঠিক হয়ে গেছে, তাহলে এতক্ষণ কিসের অ্যাক্টিং করছিলে? গুয়ান হাতে নাতে ধরা পড়ে গিয়ে জলদি আমতা আমতা করে বলে, আরে শিশি, এটা তো জাস্ট একটা মিরাকেল। আজকেই হঠাৎ আমার হাতটা ম্যাজিকের মতো নিজে নিজেই ঠিক হয়ে গেল। তবে বিশ্বাস করো, আমার পা কিন্তু এখনও একদম ঠিক হয়নি, উফ খুব পেইন হচ্ছে। শিশি ওনার দিকে অগ্নিদৃষ্টি হেনে ওয়ার্নিং দিয়ে বলে, গুয়ান, আমার সামনে আর এক ফোঁটাও মিথ্যা বলার চেষ্টা করবে না। তোমার ফ্যামিলি কি কোনোদিনও তোমাকে ঘরজামাই হতে দেবে, মনে রেখো। বলেই সে ধপাস করে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। পরের দিন সন্ধ্যায় গুয়ান মিস্টার চুর সাথে এক লাক্সারি রেস্টুরেন্টে ডিনারে বসে। গুয়ান মিস্টার চুকে কন্ট্রাক্টের পেপারসগুলো দেখিয়ে বলে, আঙ্কেল, এই প্রজেক্টের কন্ট্রাক্ট নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু মার্কেটে কিছু ধূর্ত আর লোভী মানুষ আছে যারা আপনার বিজনেসে ট্রবল ক্রিয়েট করতে পারে। তাই ফিউচারে আপনার কোম্পানির সুরক্ষার সব দায়িত্ব আমি নিজে নিচ্ছি। পেপারসের সব সিকিউরিটি ক্লজ দেখে মিস্টার চুর মন পুরো পরিষ্কার হয়ে যায়। এরপর গুয়ান একটু ইতস্তত করে বলে, আঙ্কেল, আসলে সেদিন পার্টিতে আমি আর শিশি যে ডেট করছি বলেছিলাম, ওটা মিথ্যা ছিল। কিন্তু আমি সত্যি শিশিকে কলেজ লাইফ থেকেই ভীষণ পছন্দ করি এবং ওকে পার্সু করা ট্রাই করছি। এই কথা শোনা মাত্রই মিস্টার চুর ফেস গম্ভীর হয়ে যায়। তিনি বলেন, মিস্টার গুয়ান, তাহলে তো আমাদের এই কোলাবোরেশন এখনই ক্যান্সেল করে দেওয়া উচিত। আমি আমার মেয়ের উপর কোনো কিছুর জন্য জোর করতে পারব না। গুয়ান জলদি হাত জোর করে বলে, আঙ্কেল, প্লিজ ভুল বুঝবেন না। আমি এই বিজনেস ডিল ব্যবহার করে শিশির ওপর বিন্দুমাত্র প্রেসার ক্রিয়েট করব না। আমি ফেয়ারলি ওর মন জয় করতে চাই। মিস্টার চু গুয়ানের সততা টেস্ট করার জন্য টেবিলের উপর রাখা একটা মারাত্মক স্পাইসি বা ঝাল ডিশ ওনার দিকে এগিয়ে দিয়ে বলেন, শিশির কিন্তু এই অতিরিক্ত স্পাইসি ফুড খুবই ফেভারেট। গুয়ান, তুমি একটু ট্রাই করে দেখবে নাকি? গুয়ান মনে মনে জানে যে সে একদমই ঝাল খেতে পারে না, কিন্তু শ্বশুরমশাইয়ের টেস্টে পাস করার জন্য সে মুখ বুজে ওই মারাত্মক স্পাইসি ফুড এক চামচ মুখে পুরে দেয়। গুয়ানের চোখমুখ লাল হয়ে গেলেও তার এই ডেডিকেশন দেখে মিস্টার চু মনে মনে ভীষণ ইমপ্রেসড হন। পরের সিনে দেখা যায় গুয়ান তার নিজের অফিসে বসে পানি গিলছে। তখনই ওনার দাদু গ্র্যান্ডপা গুর ফোন আসে। গ্র্যান্ডপা বেশ গুরুগম্ভীর গলায় বলেন, কিরে গুয়ান, আমি তোর বিয়ের জন্য আমাদের সমমর্যাদার এক বড় ফ্যামিলির চমৎকার মেয়ে পছন্দ করেছি, তুই জলদি এসে ওর সাথে দেখা কর। গুয়ান এক বাক্যে দাদুকে মানা করে দিয়ে বলে, দাদু, আমি অলরেডি একটা মেয়েকে জানপ্রাণ দিয়ে লাইক করি, আমি অন্য কাউকে বিয়ে করতে পারব না। বলেই সে ফোনটা কেটে দেয়। পরের দিন রাতে গুয়ান আর শিশি ডাইনিং টেবিলে ডিনারে বস। শিশি টেবিলের ডিশগুলোর দিকে তাকিয়ে অবাক হয়ে নোটিশ করে যে সেখানে সব মারাত্মক স্পাইসি খাবার অর্ডার করা হয়েছে। শিশি অবাক হয়ে বলে, গুয়ান, তুমি এত ঝাল খাবার অর্ডার করেছ কেন? তুমি তো স্পাইসি ফুড একদমই হ্যান্ডেল করতে পারো না। শিশির মুখে এই কথা শুনে গুয়ানের মুখে এক চিলতে চড়া হাসি ফুটে ওঠে। সে খুশিতে গদগদ হয়ে বলে, শিশি, তার মানে তোমার এখনও মনে আছে যে আমি ঝাল খেতে পারি না? শিশি একটু অপ্রস্তুত হয়ে নিজের ভুল ঢাকতে বাহানা বানিয়ে বলে, আরে না, ওটা তো আমার হঠাৎ করে মনে পড়ে গেল তাই বললাম। গুয়ান তখন শিশিকে খাবারগুলো ট্রাই করতে বলে এবং নিজেও জোর করে এক লোকমা মুখে তোলে। ঝালের চোটে গুয়ানের অবস্থা খারাপ হতে দেখে শিশি ওনাকে আটকানোর চেষ্টা করে। গুয়ান তখন চোখ দিয়ে জল মুছতে মুছতে বলে, আসলে শিশি, আজকাল আমি একটু একটু করে স্পাইসি ফুড খাওয়ার প্র্যাকটিস করছি। আমি নোটিশ করেছি যে যখনই আমি তোমার সাথে কথা বলতে যাই তখনই কোনো না কোনো প্রবলেম হয়ে যায়।
আমার মনে হয় আমাদের রিলেশনে নয়, এই খাবারেই যত প্রবলেম। গুয়ান একটু এগিয়ে এসে শিশির চোখের দিকে তাকিয়ে বলে, শিশি, আমি সত্যি তোমার জন্য ঘরজামাই হতে এক পায়ে রেডি কি? শিশি পুরো শকট হয়ে ওনার দিকে তাকিয়ে বলে, গুয়ান, তোমার মাথা খারাপ হয়েছে? তোমার ফ্যামিলি এই ঘরজামাইয়ের শর্তে কোনোদিন রাজি হবে? গুয়ান বেশ প্রফুল্ল মুডে বলে, আরে আমার ফ্যামিলি এতটা ন্যারো মাইন্ডেড বা সংকীর্ণ মনের নয়। তা তুমি কি এই শর্তে এগ্রি? শিশি মুখ ঘুরিয়ে বলে, আমি একদমই এগ্রি নই। গুয়ান মুচকি হেসে বলে, কোনো ব্যাপার না, তুমিও খুব জলদি রাজি হয়ে যাবে কি? শিশি কথা ঘোরানোর জন্য জিজ্ঞেস করে, আচ্ছা তুমি এত দিন ধরে অফিসে যাচ্ছ না কেন? তোমার বিজনেসে কোনো প্রবলেম হচ্ছে না? গুয়ান হেসে বলে, আরে না, আমি তো অফিসিয়ালি লিভ নিয়েছি। আর আমার পজিশনে কাজ সামলানোর জন্য অনেক যোগ্য লোক আছে। কি পরের দিন গুয়ান তার পায়ের ফাইনাল চেকআপের জন্য হাসপাতালে যায়। ডাক্তার ওনার পায়ের ব্যান্ডেজ খোলার পর এক্সরে রিপোর্ট দেখে বলেন, মিস্টার গুয়ান, কংগ্রাচুলেশনস, আপনার পা এখন কমপ্লিটলি ঠিক আছে। কি? গুয়ান তো পুরো শকড। সে মাথায় হাত দিয়ে বলে, ডাক্তারবাবু, একই বলছেন আপনি? এত জলদি আমার পা ঠিক কিভাবে হতে পারে? কারণ এই পায়ের বাহানাতেই তো সে শিশি ফ্ল্যাটে থাকার লাইসেন্স পেয়েছিল। ডাক্তার হেসে বলেন, আরে মিস্টার গুয়ান, এটা তো স্রেফ একটা মাইনর ফ্র্যাকচার ছিল, যা খুব দ্রুত হিল হয়ে গেছে। ঠিক তখনই শিশি কেবিনের ভেতরে ঢুকে গুয়ানের প্রোগ্রেসের ব্যাপারে জানতে চায়। গুয়ান জলদি আবার সেই পিটিফুল অ্যাক্টিং শুরু করে ককিয়ে উঠে বলে, শিশি, আমার পা তো একদমই ঠিক হয়নি। ডাক্তারবাবু তো বললেন আমার এই পা পুরোপুরি রিকভার হতে নাকি আরও অন্তত 6 মাস সময় লেগে যাবে। গুয়ান চোখ দিয়ে ওনার অ্যাসিস্ট্যান্ট ওয়াংকে ইশারা করলে ওয়াংও সুর মিলিয়ে বলে, হ্যাঁ ম্যাম, বস একদম ঠিক বলছেন। ওনার সুস্থ হতে পুরো 6 মাস লাগবে। কি? ডাক্তারবাবু যখন সত্যিটা বলতে মুখ খোলেন, ওয়াং চট করে ওনার মুখ চেপে ধরে বলে, ডাক্তারবাবু, চলুন আপনাকে বসের ওই মেডিসিনের ফাইলটা নিয়ে একটু ডিসকাস করি। বলেই সে ডাক্তারকে টেনে কেবিনের বাইরে নিয়ে যায়। শিশির মনে গুয়ানকে নিয়ে তীব্র সন্দেহ জাগে, কিন্তু গুয়ান আবার সেই মায়াবী ফেস বানিয়ে কষ্টের ভান করলে শিশি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, তুমি আমার সাথেই চলো। গুয়ান মনে মনে ভিসাইন দেখায়। শিশি গুয়ানকে নিয়ে যখন হাসপাতালের লবি দিয়ে হেঁটে আসছিল, ঠিক তখনই ওনাদের সামনে এসে দাঁড়ায় মিস্টার ঝাং। মিস্টার ঝাংকে দেখেই গুয়ানের ফেস পুরো অফ হয়ে যায়। শিশি মিস্টার ঝাংয়ের সাথে একটু কথা বলতে গেলে গুয়ান মাঝখান থেকে ওনার পা চেপে ধরে পুরো চিৎকার শুরু করে, উফ শিশি, আমার পায়ে মারাত্মক পেইন হচ্ছে, আমি আর এক পাও দাঁড়াতে পারছি না। মিস্টার ঝাং গুয়ানের এই সস্তা ট্রিক্স দেখে স্মার্ট দিয়ে বলেন, মিস্টার গুয়ান, আপনার যদি এতই পেইন হয়ে থাকে, তবে বাড়ি না গিয়ে হাসপাতালের কেবিনেই পার্মানেন্টলি শিফট হয়ে যাচ্ছেন না কেন? গুয়ান তখনই জবাব দেয়, আমি শিশির কেয়ার আর ভালোবাসার মধ্যে থাকলে অনেক দ্রুত ঠিক হয়ে যাব, আপনার সেটা নিয়ে না ভাবলেও চলবে। মিস্টার ঝাং তখন শিশিকে বলেন, শিশি, আমি তোমার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই। গুয়ানের হাজারো আপত্তি সত্ত্বেও শিশি মিস্টার ঝাংকে নিয়ে একটু সাইডে চলে যায়। গুয়ানও ওনাদের কথা আড়ি পেতে শোনার জন্য চোরের মতো দেয়ালের আড়ালে গিয়ে দাঁড়ায়। মিস্টার ঝাং প্রথমে আগের দিনের ঝামেলার জন্য শিশির কাছে অ্যাপোলোজাইজ করেন। শিশি তখন মিস্টার ঝাংকে একদম ক্লিয়ার করে দিয়ে বলে, মিস্টার ঝাং, আমি আপনাকে রেসপেক্ট করি, কিন্তু আপনার জন্য আমার মনে কোনো রোমান্টিক ফিলিংস নেই। আর গুয়ানের সাথে আমার রিলেশনটা একটু কমপ্লিকেটেড হলেও আমি ওনাকেও ডেট করছি না। মিস্টার ঝাং শিশির সততা দেখে ইমপ্রেসড হন এবং বলেন, আমি তোমার ডিসিশনকে রেসপেক্ট করি শিশি, তবে ফিউচারেও আমি তোমার কোম্পানির সাথে প্রফেশনালি কোঅপারেট করতে চাই। শিশি হাসি মুখে ওনার সাথে হ্যান্ডশেক করে রাজি হয়। ওপাশে দেয়ালের আড়ালে দাঁড়িয়ে শিশির এই মিষ্টি হাসি দেখে গুয়ানের বুকের ভেতর জেলাসির আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, কারণ শিশি ওনার দিকে তাকিয়ে কখনো এভাবে হাসে না। শিশি যখন মিস্টার ঝাংকে বিদায় দিয়ে গুয়ানের দিকে ফিরে আসতে নেয়, গুয়ান আবার তড়িঘড়ি করে পায়ের পেইন নিয়ে ওভার অ্যাক্টিং শুরু করে দেয়। কিন্তু ঠিক তখনই কার্পেটে শিশির পা আচমকা স্লিপ করে এবং সে পেছনের দিকে পড়ে যেতে নেয়। গুয়ান আর মিস্টার ঝাং দুজনই একসাথে 1 সেকেন্ডের মধ্যে দৌড়ে এসে শিশিকে শক্ত করে ধরে ফেলে। শিশি সেভ হয়ে গেলেও মিস্টার ঝাং গুয়ানের ওই সুপারফাস্ট রানিং স্পিড দেখে বাঁকা হাসি দিয়ে বলেন, মিস্টার গুয়ান, আপনার যে পা ঠিক হতে নাকি আরও 6 মাস লাগবে, সেই পা দিয়ে আপনি এত দ্রুত দৌড়ে আসলেন কিভাবে? মনে হচ্ছে আপনার পা অলরেডি মিরাকেলের মতো ঠিক হয়ে গেছে। বলেই মিস্টার ঝাং গুয়ানকে এক প্রকার ধুয়ে দিয়ে ওখান থেকে চলে যান। শিশি এবার রাগে পুরো লাল হয়ে গুয়ানের দিকে তাকায়। গুয়ান হাত পা নেড়ে উল্টোপাল্টা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করলেও শিশি বুঝে যায় যে গুয়ান তার সাথে আবারও একটা বড় মিথ্যা নাটক করেছে। সে ওনাকে কমপ্লিটলি ইগনোর করে রাগে পা আছড়ে ওখান থেকে একাই চলে যায়। শিশি চলে যেতেই গুয়ান ভীষণ স্যাড হয়ে হাসপাতালের বেঞ্চে বসে পড়ে। ওনার অ্যাসিস্ট্যান্ট ওয়াং ওনাকে কনসোল বা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে গুয়ান ভারাক্রান্ত গলায় বলে, ওয়াং, এটা সম্পূর্ণ আমারই ভুল। 10 বছর আগে আমিই প্রথম শিশির ভালোবাসার কদর বুঝিনি, ওনাকে চেরিশ করতে পারিনি। আজ আমার এই সস্তা মিথ্যার জন্যই ও আমার উপর থেকে সব বিশ্বাস হারিয়ে ফেল। গুয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ওয়াং, আমার বেইজিংয়ের রিটার্ন টিকিট বুক করো। আমি বেইজিংয়ে ফিরে যাচ্ছি। কি পরের দৃশ্যে দেখা যায় শিশি তার ফ্ল্যাটের সোফায় বসে একা একা ড্রিঙ্ক করছে, ওনার চোখ দিয়ে জল পড়ছে। ওয়ান ওনাকে কল দিয়ে চিন্তিত মুখে জিজ্ঞেস করে, শিশি, তুই ঠিক আছিস তো রে? শিশি ভীষণ স্যাড ও ভাঙা গলায় ওয়ানকে বলে, আমি একদম ভালো নেই রে দোস্ত। ওয়ান ওনাকে সান্ত্বনা দিয়ে বলে, মন খারাপ করিস না শিশি। শোনো, আমাদের কলেজের প্রফেসর পুরো ক্লাসের জন্য একটা গেট টুগেদার ডিনারের অ্যারেঞ্জ করেছেন বেইজিংয়ে। তুই কি যাবি? শিশি সাথে সাথে মানা করে দিয়ে বলে, না ওয়ান, আমি বেইজিংয়ে যাব না। ওখানে গুয়ান থাকবে, আর আমি ওনার মুখ আর কোনোদিনও দেখতে চাই না। ওয়ান শিশির মনের ভেতরের এই চরম কষ্টটা বুঝতে পেরে আর জোর করে না।
অন্যদিকে বেইজিংয়ে ফিরে গুয়ান ওনার দাদুর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গ্র্যান্ডপা গুর আগে লাঠি ঠুকে গুয়ানকে প্রচণ্ড বকাঝকা করছেন। কি তুই গু ফ্যামিলির একমাত্র নাতি হয়ে অন্য ফ্যামিলির ঘরজামাই হতে চলেছিস? তোর এই পাগলামি আমি কিছুতেই বরদাস্ত করব না। আমাকেই এবার তোর জন্য একটা ভালো ফ্যামিলির মেয়ে খুঁজে ইমিডিয়েট বিয়ে দিতে হবে। গ্র্যান্ডপা তখন পাশে দাঁড়িয়ে থাকা চায়ুর উপরও চিল্লাইয়া বলেন, আর চায়ু, তুইও জলদি বিয়ে কর। আঙ্কেল চায়ু হেসে বুক ফুলিয়ে বলেন, আরে বাবা, আমি তো অলরেডি ওয়ানের সাথে এনগেজমেন্ট সেরে ফেলেছি। নেক্সট ইয়ারই আপনার নাতনিকে আপনার কোলে এনে দেব, দেখে নিয়েন। গুয়ান তখন গ্র্যান্ডপাকে খুব ইমোশনালি বোঝানোর চেষ্টা করে বলে, দাদু, আমি কলেজ লাইফ থেকে স্রেফ ওই একটা মেয়েকেই ভালোবেসে এসেছি। ও ছাড়া আমার লাইফে আর কেউ নেই। ওনার পাশে থাকার জন্য আমি যে কোনো শর্ত মানতে রাজি, এমনকি ঘরজামাই হতেও আমার কোনো আপত্তি নেই। কি গুয়ানের এই অকৃত্রিম ডেডিকেশন আর চোখের জল দেখে শেষ পর্যন্ত গ্র্যান্ডপা গুর মন গলে যায়। তিনি ওনার বিয়েতে রাজি হয়ে বলেন, ঠিক আছে বাবা, তুই যখন ওই মেয়েটাকেই চাস, তবে ওনাকে একদিন আমাদের বাড়ি নিয়ে আয়, আমি ওনাকে দেখতে চাই। গুয়ান তখন মাথা চুলকে নিচু গলায় বলে, আসলে দাদু, আমি তো ওনাকে এখনও পুরোপুরি পটাতেই পারিনি। ও আমার উপর রেগে আছে। কি নাতির মুখে এই কথা শুনে গ্র্যান্ডপা গু রেগে নিজের কপালে হাত দিয়ে বলেন, একই রে, গু ফ্যামিলির ছেলে হয়ে তুই একটা মেয়েকে পটাতে পারিসনি? অন্য বাড়ির ঘরজামাই হওয়াটা যতটা না লজ্জার, একটা মেয়েকে পটাতে না পারাটা তার চেয়েও বেশি লজ্জার। চায়ু তখন গুয়ানকে সাপোর্ট করার জন্য জলদি এগিয়ে এসে জিজ্ঞেস করে, আচ্ছা গুয়ান, মেয়েটি কে রে? নাম কি ওনার? গুয়ান যখন আমতা আমতা করে বলে, আঙ্কেল, ও আসলে তোমার হবু ওয়াইফ ওয়ানের বেস্ট ফ্রেন্ড শিশি। শিশি নামটা শোনা মাত্রই আঙ্কেল চায়ু তো পুরো 440 ভোল্টের শকট খান। ওনার পায়ের তলা থেকে মাটি সরে যায়। ওয়ানের ফ্রেন্ড মানে তো গুয়ান সম্পর্কে শিশি ওনার মাসি শাশুড়ির মতো ফ্যামিলি রিলেশনে জড়িয়ে যাচ্ছে। চায়ু জলদি গ্র্যান্ডপাকে মানা করে দিয়ে বলেন, বাবা, এই বিয়ে কিছুতেই হতে দেওয়া যাবে না। এ তো পুরো সম্পর্কের জগাখিচুড়ি হয়ে যাবে। কিন্তু গ্র্যান্ডপা লাঠি ঠুকে বলেন, চুপ কর চায়ু। গুয়ান যদি শিশিকে না পায়, তবে ও চিরকালের জন্য দেবদাস হয়ে ঘুরে বেড়াবে, যা আমাদের ফ্যামিলির জন্য আরও বড় এম্বারেসিং। পরের দিন সন্ধ্যায় শিশি অফিস শেষ করে যখন ক্লান্ত হয়ে নিজের ফ্ল্যাটের করিডোরে আসে, দেখে দরজার সামনে গুয়ান একগাদা মালপত্র নিয়ে মুখ কালো করে বসে আছে। শিশি ওনাকে দেখেই রাগে চিল্লাইয়া ওঠে, গুয়ান, তুমি আবার এখানে কি করতে এসেছ? হ্যাঁ? গুয়ান একদম নেশাগ্রস্তের মতো চোখ করে পিটিফুল ফেস বানিয়ে বলে, শিশি, আসলে আমি বেইজিংয়ে গিয়ে প্রচুর ড্রিঙ্ক করে ফেলেছিলাম। আর নেশার ঘোরে আমার একদম মনে ছিল না যে এই ফ্ল্যাটটা আমি অলরেডি সেল করে দিয়েছি। এখন মাঝরাতে আমার যাওয়ার কোনো জায়গা নেই রে শিশি। আমি কি আজকের রাতটা জাস্ট তোমার ফ্ল্যাটের সোফাটায় একটু ঘুমাতে পারি? শিশি ওনার এই মায়াবী মুখের দিকে তাকিয়ে মনটা একটু নরম করলেও মুখে করা ভাব এনে বলে, ঠিক আছে, কিন্তু তোমাকে স্রেফ ড্রয়িং রুমের ওই সোফাতেই শুয়ে থাকতে হবে। আর যদি এতে তোমার কোনো প্রবলেম বা অবজেকশন থাকে, তবে তুমি এখনই ওখান থেকে কেটে পড়তে পারো। বলেই শিশি ধপাস করে নিজের ফ্ল্যাটের ভেতরের দরজা বন্ধ করে দেয়। গুয়ান সোফায় বসার পারমিশন পেয়ে মনে মনে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং দরজার ওপাশ থেকেই শিশির উদ্দেশ্যে বলে, থ্যাংক ইউ শিশি। তুমি ঘরের ভেতরে যাও, আমি তোমার ঘরের এই দরজার বাইরেই সারারাত তোমার জন্য ওয়েট করছি। ড্রয়িং রুমের সোফায় গুয়ানকে বসার পারমিশন দিয়ে শিশি যখন নিজের ঘরে চলে গেল, তার কিছুক্ষণ পরেই তার মনে খটকা লাগল, গুয়ান কি আসলেই দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে ওয়েট করছে? শিশি আলতো করে মেইন ডোরটা ওপেন করতেই দেখল গুয়ান সত্যি সত্যি অপরাধীর মতো সোজা দাঁড়িয়ে আছে। শিশি আর না পেরে গম্ভীর মুখে বলল, ঠিক আছে, তুমি আজকের রাতটা আমার ঘরে থাকতে পারো, তবে ফ্রিতে নয়। এক রাতের জন্য তোমাকে 1 লাখ টাকা দিতে হবে, আর ঘুমাতে হবে ওই সোফাতেই। গুয়ান তো এই সুযোগ হাতছাড়া করতে চায় না। সে 1 সেকেন্ডও সময় নষ্ট না করে তক্ষুনি ফোন বের করে শিশির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিল। শিশি টাকা পেয়ে ভেতরে চলে যেতে নিলে গুয়ান পেছন থেকে একটু কাচুমাচু হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা শিশি, আমি কি তোমার বাথরুমটা একটু ইউজ করতে পারি? শিশি ফাট করে মুখে না বলে দিল। গুয়ান তখন একদম সুযোগ বুঝে ওনার কাছে এসে চোখ টিপে ফিসফিস করে বলল, বাথরুমই যদি ইউজ করতে না দাও, তবে আমি তোমাকে কিস করব কিভাবে? শিশি ওনার এই ফ্লার্টিং শুনে রেগে কিছু বলতে যাবে, তার আগেই গুয়ান আচমকা ঝুঁকে শিশির ঠোঁটে একটা গভীর কিস করে বসল। সবচেয়ে অবাক করা বিষয় হল, শিশি কিন্তু এবার গুয়ানকে একটুও বাধা দিল না। কিস শেষে গুয়ান মুচকি হেসে বলল, দেখলে তো শিশি, তোমার মুখে আমায় যতই রিজেক্ট করুক না কেন, তোমার বডি কিন্তু তোমার চেয়ে অনেক বেশি অনেস্ট। শিশি লজ্জায় আর রাগে লাল হয়ে ওখান থেকে সরে যেতে চাইল। গুয়ান ওনার আরও কাছে গিয়ে একদম ইমোশনাল টোনে জিজ্ঞেস করল, শিশি, তুমি কেন আমাকে একটা সুযোগ দিচ্ছ না? কেন আমাকে এভাবে ইগনোর করছো? শিশি কমপ্লিটলি চুপ থেকে ওনাকে এড়িয়ে যেতে থাকলে গুয়ান বলল, তাহলে কি তুমি আমার সাথে একটা বাজি ধরবে? শিশির এসব গেম বা বাজিতে কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু গুয়ান যখন বলল, তুমি যদি বাজিতে জিতে যাও, তবে তোমাকে $1 মিলিয়ন দেব, বিলিয়নের চক্করে পড়ে শিশি এবার রাজি হয়ে গেল। গুয়ান তখন গেমের রুলস বুঝিয়ে বলল, আমরা দুজনে একে অপরকে পার্সোনাল কোশ্চেন করব। যে কোশ্চেনের সঠিক আনসার দেবে, তার অপোজিট পার্সনকে শাস্তি হিসেবে 1 শট ড্রিঙ্ক করতে হবে। আর কেউ কোনো মিথ্যা বলতে পারবে না। যদি কেউ আনসার দিতে না চায়, তবে তাকেও ড্রিঙ্ক করতে হবে। কি খেলা শুরু হতেই গুয়ান প্রথম কোশ্চেনটা ছুড়ে দিল, আমার বেইজিং চলে যাওয়ার পর এই 10 বছরে তুমি কি অন্য কোনো ছেলেকে ডেট করেছ? শিশি একদম স্পষ্ট গলায় বলল, না। নিজের ভালোবাসার মানুষের মুখে এই একটা শব্দ শুনে গুয়ানের বুকটা খুশিতে ভরে উঠল। শাস্তি হিসেবে সে নিজেই এক ঢোক ড্রিঙ্ক করে নিল। এবার শিশি টার্ন।
সে গুয়ানের চোখের দিকে সরাসরি তাকিয়ে বুক কাঁপানো প্রশ্নটা করল, 10 বছর আগে কলেজের ওই দিনে তুমি কেন আমাকে ওভাবে রিজেক্ট করেছিলে? আর এখন সব ছেড়ে ছুড়ে আমার লাইফে আবার কেন ফিরে এসেছ? তোমাকে কোনোদিনও রিজেক্ট করিনি। আমি আসলে তোমার পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটাতে চাইনি। আর তুমি তো জানোই আমি নিজের ফিলিংস এক্সপ্রেস করায় কতটা আনাড়ি। ফ্ল্যাশব্যাক শুরু, 10 বছর আগের কলেজের করিডোর। অল্প বয়সী মিষ্টি শিশি বুক ধিপধিপ করে গুয়ানের হাতে একটা লাভ লেটার বা প্রেমের চিঠি গুজে দিয়েছিল। কিন্তু গুয়ান সেই চিঠিটা খোলার পর নিজের ইমোশন লুকাতে একটু রেগে গিয়ে বলেছিল, শিশি, আজকের পর থেকে আমাকে আর কখনো এইসব ফালতু জিনিস দেবে না, মনে থাকে যেন। শিশি চোখে জল এনে অভিমানী সুরে বলেছিল, তুমি কি আমাদের ইউনিভার্সিটি যাওয়ার ওয়েট করছো? ঠিক আছে, আমি এবার ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামে টপ র্যাঙ্ক করে দেখাব, যাতে তোমার সাথেই সেম ইউনিভার্সিটিতে পড়তে পারি। ফ্ল্যাশব্যাক শেষ। পুরনো দিনের সেই ভুল বোঝাবুঝির কথা মনে পড়তে শিশির চোখটা ভিজে আসায় সে কোনো কথা না বলে নিজেই এক শট ড্রিঙ্ক করে নিল। নিজেকে সামলে নিয়ে সে গুয়ানকে আবার জিজ্ঞেস করল, ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি যদি আমাকে আসলেই এত লাইক করতে, তবে 10টা বছর কেন মাঝখানে পার করে দিলে? কেন 10 বছর পর ফিরে আসলে? গুয়ান একদম কাতর গলায় বলল, আমার ভীষণ ভয় হতো শিশি। আমার মনে হতো এই 10 বছরে হয়তো তুমি অন্য কারো প্রেমে পড়ে গেছ আর আমি তোমাকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছি। কি শিশি ড্রিঙ্কসের গ্লাসটা টেবিলে রেখে বলল, ওকে, এটা তোমার লাস্ট কোশ্চেন হতে পারে কি? গুয়ান তখন গভীর চোখে তাকিয়ে বলল, শিশি, আমাদের কি আবার এক হওয়ার কোনো চান্স আছে? শিশি এই কোশ্চেনের কোনো আনসার মুখে দিতে চাইল না, তাই সে ড্রিঙ্কসের গ্লাসটা মুখে তুলতে গেল। কিন্তু গুয়ান চট করে ওনার হাতটা চেপে ধরে গ্লাসটা নামিয়ে দিল। সে ভীষণ সিরিয়াস মুখে বলল, শিশি, আমি ইয়ার কি করছি না, আমি সত্যি জানতে চাই। শিশি বেশ কিছুক্ষণ চুপ থেকে গভীর চিন্তা করার পর বলল, ঠিক আছে, আমরা আগামী 6 মাসের জন্য একে অপরকে ডেট করব। কিন্তু এই 6 মাসের মধ্যে যদি আমাদের মনে হয় যে আমরা একে অপরের জন্য কম্প্যাটিবল নই, বা আমাদের কোনো একজনেরও আনকমফোর্টেবল ফিল হয়, তবে আমরা সাথে সাথে ব্রেকআপ করে নেবগু। 6 মাসের এই ট্রায়াল পিরিয়ডের কথা শুনেই গুয়ান খুশিতে প্রায় লাফিয়ে উঠল। গুয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে শিশির হাতটা ধরে বলল, শিশি, আমি, এবং আবেগের চোটে শিশিকে জড়িয়ে ধরে আবার কিস করল। পরের দিন সকালে শিশির যখন ঘুম ভাঙল, সে আচমকা ডাইনিং রুম থেকে ওনার বাবার গলার আওয়াজ শুনতে পেল। মিস্টার চু হুট করে ওনার ফ্ল্যাটে চলে এসেছেন। শিশি প্যানিক করে সোফায় ঘুমিয়ে থাকা গুয়ানকে এক ধাক্কা মেরে বেডের নিচে লুকিয়ে পড়তে বলল। সে তড়িঘড়ি করে মেইন ডোর ওপেন করতেই মিস্টার চু হাসিমুখে ভেতরে ঢুকে বললেন, এই নাও মা, সকাল সকাল তোমার ফেডারেট খাবারগুলো নিয়ে এলাম। কি? মিস্টার চু ঘরের ভেতরে ঢুকে ওনার জুতো খুলে স্লিপার্স বা ঘরের চটি খুঁজতে লাগলেন, কিন্তু সেখানে কোনো চটি ছিল না, কারণ ওটা গুয়ান পরেছিল। বেডের তলা থেকে গুয়ান কায়দা করে চটি জোড়া মিস্টার চুর দিকে ছুঁড়ে মারল, আর শিশি ওনার বাবার ধ্যান অন্যদিকে সরানোর জন্য জলদি চিৎকার করে বলল, ওহ বাবা, দেখছ আমার রান্নাঘরের ডিশওয়াশারটা মনে হয় পুরো নষ্ট হয়ে গেছে। মিস্টার চু রান্নাঘরে গিয়ে ওটা চেক করে বললেন, কই মা, ডিশওয়াশার তো একদম পারফেক্টলি ঠিক আছে। এরপর মিস্টার চু ড্রয়িং রুমের সোফায় বসে শিশির ফেসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, কদিন ধরে তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। মিস্টার গুয়ানের সাথে তোমার কোনো ঝামেলা বা লড়াই হয়েছে নাকি? শিশি আমতা আমতা করে বলল, না বাবা, ওনার সাথে আমার কোনো রিলেশনই নেই। কি? মিস্টার চু বললেন, দেখো মা, গুয়ানকে যদি তোমার পছন্দ না হয়, তবে আমি তোমাকে বিন্দুমাত্র ফোর্স করব না। কিন্তু গুয়ান ছেলেটা কিন্তু বেশ হ্যান্ডসাম আর আমেজিং। কলেজের সেই পাজি ছেলেটা, যে তোমাকে এত বড় কষ্ট দিয়েছিল আর যার জন্য তুমি প্রতিদিন নাস্তা নিয়ে যেতে, তার চেয়ে এই গুয়ান অনেক গুণ ভালো। ওই পাজি ছেলেটা যদি কোনোদিন আমার সামনে আসে, আমি পিটিয়ে ওর হাড়গোড় গুঁড়ো করে দেব। বেডের তলায় শুয়ে নিজের হাড়গোড় গুঁড়োর কথা শুনে গুয়ানের আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হল। শিশি কোনোমতে বাহানা বানিয়ে মিস্টার চুকে ওখান থেকে বিদায় দিল। যাওয়ার আগে মিস্টার চু বলে গেলেন, মা, কাল কিন্তু হসপিটালে ডাক্তারের সাথে তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে, মনে করে যেও। কি? মিস্টার চু চলে যেতেই গুয়ান বেডের তলা থেকে বের হয়ে এসে শিশিকে পেছন থেকে জড়িয়ে ধরল। সে ভীষণ স্যাড হয়ে বলল, শিশি, আঙ্কেলের মনে আমার ইমপ্রেশন এতটাই খারাপ যে আমি ওনাকে সত্যিটা বলার সাহসই পাচ্ছি না। এরপর সে শিশির গা ঘেঁষে জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি কাল ডাক্তারের কাছে কেন যাচ্ছ? কোনো প্রবলেম হয়েছে? শিশি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে গুয়ান, আমার জন্মের সময় আমার মা মারা যান। আর আমি ছোটবেলা থেকেই ফিজিক্যালি বেশ উইক, তাই রেগুলার চেকআপের জন্যই ডাক্তারের কাছে যেতে হয়। গুয়ান ওনার কথা শুনে বেশ চিন্তিত হয়ে পড়ল, কিন্তু শিশি ওনাকে আশ্বস্ত করে বলল, আরে এত বড় কোনো ইস্যু নয়, তুমি ফিকির করো না। ঠিক তখনই গুয়ানের ফোনে একটা জরুরি অফিসিয়াল কল আসায় সে বলল, শিশি, আমাকে এখনই একটু বেইজিং ফিরতে হবে। কি? শিশি ওনাকে বিদায় জানাল। কিন্তু পরের দিন হসপিটালে চেকআপের পর ডাক্তারের কেবিন থেকে বের হতেই শিশির পুরো আকাশ ভেঙে মাথায় পড়ল। ডাক্তার ওনাকে জানিয়েছেন যে ওনার শারীরিক দুর্বলতার কারণে ফিউচারে ওনার মা হওয়া বা কনসিভ করা অলমোস্ট ইম্পসিবল। শিশি চরম মেন্টাল শকে ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে একা একা ভাবল, তার মানে আমি কোনোদিন গুয়ানকে ফ্যামিলির সুখ দিতে পারব না। হয়তো আমি আর গুয়ান আসলেই একে অপরের জন্য তৈরি হইনি। গুয়ান বেইজিংয়ের কাজ শেষ করে খুশিতে গদগদ হয়ে যখন আবার শিশি ফ্ল্যাটের দরজায় নক করল, শিশি অনেকক্ষণ দরজা খুলল না। গুয়ান বাইরে দাঁড়িয়ে ভীষণ টেনশন করতে লাগল। অবশেষে শিশি যখন দরজা খুল, ওনার চোখ দুটো পুরো লাল হয়ে ফুলেছিল। সে গুয়ানের দিকে না তাকিয়ে ঠান্ডা গলায় বলল, গুয়ান, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। কারণ আমি তোমাকে একদমই লাইক করি না। গুয়ানের মাথার ওপর যেন ঠাঠা রোদ ভেঙে পড়ল। সে পাগলদের মতো ওনার হাত ধরে বারবার কারণ জানতে চাইল,
কিন্তু শিশি কোনো কথা না বলে ওনার মুখের উপর দরজা বন্ধ করে দিল এবং ঘরের ভেতরে মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। ওদিকে বেইজিংয়ে ফিরে গুয়ানও এই চরম ছ্যাঁকা খেয়ে দেবদাসের মতো দিনরাত শুধু ড্রিঙ্ক করতে লাগল। ওনার অ্যাসিস্ট্যান্ট ওয়াং ওনার এই করুন অবস্থা দেখে পাশে এসে বসল। গুয়ান কাঁদতে কাঁদতে ওয়াংকে সব কথা খুলে বললে। ওয়াং মাথা চুলকে বলল, বস, শিশি ম্যাম হুট করে এমন কেন করবেন? আমার মনে হয় এর পেছনে নিশ্চয়ই এমন কোনো বড় রহস্য আছে যা ম্যাম আপনাকে জানাতে চাচ্ছেন না। ওয়াংয়ের কথা গুয়ানের যুক্তিযুক্ত মনে হল। সে বলল, ওয়াং, তুমি প্লিজ ওয়ানের কাছ থেকে আসল সত্যিটা জানার চেষ্টা করো। পরের শোনেই দেখা যায় ওয়াং তার সোর্সের মাধ্যমে শিশির হসপিটালের রিপোর্টের আসল সত্যিটা জেনে গুয়ানকে ফোন করে সব জানিয়ে দিয়েছে। গুয়ান আর এক সেকেন্ডও দেরি না করে ঝড়ো গতিতে গাড়ি ছুটিয়ে শিশির কাছে চলে গেল। সে শিশিকে দেখেই শক্ত করে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেল এবং বলল, শিশি, আমার কোনো চাইল্ড বা বাচ্চার দরকার নেই। আমি স্রেফ তোমাকেই চাই। এই সামান্য একটা কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলে কিভাবে? শিশি ওনার বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চোখের জল মুছে বলল, গুয়ান, তুমি আজ ইমোশনের চোটে এই কথা বলছ, কিন্তু ফিউচারে তোমার এই থিঙ্কিং চেঞ্জ হয়ে যাবে। আর তোমার গু ফ্যামিলি কোনোদিনও একটা নিঃসন্তান মেয়েকে ওনাদের বাড়ির বউ হিসেবে মেনে নেবে না। বলেই সে ওখান থেকে চলে গেল। পরের দৃশ্যে দেখা যায় ওয়ান আর আঙ্কেল চায়ুর গ্র্যান্ড ওয়েডিং বা বিয়ের অনুষ্ঠান চলছে। সেখানে শিশিও ওয়ানের বেস্ট ফ্রেন্ড হিসেবে জমকালো শাড়ি পরে এসেছে। অনুষ্ঠানে গুয়ানের দাদু গ্র্যান্ডপা গু শিশিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে ওনার পাশে এসে গল্প জুড়ে দিলেন। তিনি কথার ছলে জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, আমাদের গুয়ান ছেলেটা কেমন বলো তো? তোমার ওনার ব্যাপারে কি ওপিনিয়ন? শিশি মাথা নিচু করে বলল, দাদু, গুয়ান অনেক ভালো ছেলে, তবে আমরা একে অপরের জন্য পারফেক্ট নই। ঠিক তখনই গুয়ানও সেখানে এসে হাজির হয়। গ্র্যান্ডপা গু শিশিকে বেশ পছন্দ করায় বললেন, মা শিশি, কাল রাতে তুমি আমাদের বাড়িতে ডিনারে এসো। কিন্তু শিশি ভদ্রতার খাতিরে এড়িয়ে গিয়ে বলল, দুঃখিত দাদু, কাল অন্য একজনের সাথে আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। গ্র্যান্ডপা গু তখন হাল না ছেড়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার এই উইচ্যাট অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাও, পরে কথা হবে। শিশি ওনাকে উইচ্যাটে অ্যাড করে ওখান থেকে চলে গেল। শিশি চলে যেতেই গুয়ান দাদুকে একটু চেপে ধরে জিজ্ঞেস করল, দাদু, তুমি হুট করে শিশির সাথে এত ফ্লার্ট কেন করছো? তোমার মতলবটা কি? গ্র্যান্ডপা গু হেসে বললেন, আরে, মেয়েটা তো বেশ চমৎকার রে। বেইজিংয়ে অনেক বড় বড় ঘরানার ভালো ভালো ইয়াং মাস্টার বা সুপাত্র আমার চেনা আছে। আমি ভাবছি শিশির সাথে ওনাদের একজনের চমৎকার বিয়ে দিয়ে দেব। দাদুর মুখে শিশির অন্য জায়গায় বিয়ের কথা শুনে গুয়ানের মাথায় পুরো রক্ত চড়ে গেল। পরের দিন সকাল হতেই গুয়ান দাদুর রাগ ভাঙানোর জন্য ওনাকে তেল দেওয়া শুরু করল। তুমি প্লিজ আজকে শিশিকে আমাদের বাড়িতে ডিনারে ইনভাইট করো না। গ্র্যান্ডপা গু মুখ বাকিয়ে বললেন, আরে এত তাড়াহুড়োর কি আছে? পরে দেখা যাবে। গুয়ান জলদি কাদো কাদো ফেস করে বলল, দাদু, ও তো কালকেই আবার রাজশাহীতে ফিরে চলে যাবে। কাল চলে যাবে শোনা মাত্রই দাদু তড়িঘড়ি করে নিজেই উইচ্যাটে শিশিকে মেসেজ পাঠিয়ে ডিনারের কথা বললেন। কিন্তু ওপাশ থেকে শিশি রিপ্লাই দিল যে সে কাল অন্য একজনের সাথে দেখা করতে যাচ্ছে। গুয়ান এই মেসেজ দেখে পুরো দেবদাস হয়ে সোফায় বসে পড়ল। পরের দিন শিশি ওনার ডিজাইনিংয়ের কাজের এক অত্যন্ত দামি ক্লায়েন্ট মিসেস গুর সাথে দেখা করতে এক লাক্সারি ক্যাফেতে গেল। শিশি কিন্তু বিন্দুমাত্র জানত না যে এই মিসেস গুই আসলে গুয়ানের রিয়েল মাদার বা মা। মিসেস গু শিশির কাজ দেখে ভীষণ ইমপ্রেসড হলেন এবং কথার ছলে ওনার ছেলে গুয়ানের প্রশংসা করতে করতে বললেন, মা শিশি, আমার ছেলেটা কিন্তু হীরের টুকরো। আমি ভাবছি তোমার সাথে ওর আলাপ করিয়ে দেব। তবে একটা কথা, আমার ছেলে গুয়ান কিন্তু ফিজিক্যালি ইনফার্টাইল বা ও কোনোদিন বাবা হতে পারবে না। মিসেস চুর মুখে এই কথা শোনা মাত্রই শিশির মাথার ভেতর যেন লাইট জ্বলে উঠল। সে এক পলকেই বুঝতে পারল যে গুয়ান আসলে নিজের ফ্যামিলির কাছে নিজে ইনফার্টাইল হওয়ার একটা মস্ত বড় মিথ্যা নাটক করেছে, যাতে ওনার ফ্যামিলি শিশির ওই রিপোর্টের কথা জানতে পেরে শিশিকে রিজেক্ট করতে না পারে। গুয়ানের এই নিঃস্বার্থ ভালোবাসার গভীরতা দেখে শিশির চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। অন্যদিকে গুয়ান তখন রাস্তায় পাগলের মতো কার ড্রাইভ করছিল। ঠিক তখনই ওনার ফোনে অ্যাসিস্ট্যান্ট ওয়াংয়ের একটা কল আসে। ওয়াংয়ের সাথে ফোনে কথা বলার সময় গুয়ানের ধ্যান সামান্য একটু এদিক ওদিক হতেই ওনার গাড়ির সাথে সামনের একটা ট্রাকের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরের সিনে দেখা যায় গুয়ান হসপিটালের বেডে মাথায় ব্যান্ডেজ নিয়ে অজ্ঞান হয়ে শুয়ে আছে। ওনার পাশে বসে ওনার মা মিসেস গু অঝরে কাঁদছেন। ঠিক তখনই শিশি কাঁদতে কাঁদতে কেবিনের ভেতরে এসে হাজির হয়। শিশির এই পাগলপ্রায় অবস্থা দেখে অ্যাসিস্ট্যান্ট ওয়াং ইশারায় মিসেস গুকে কেবিনের বাইরে নিয়ে যায়, যাতে ওনারা দুজন পার্সোনাল স্পেস পান। সে নিজের ফ্যামিলির কাছে নিজের নামে এত বড় বদনাম রটালে শুধু আমার জন্য? প্লিজ চোখ খোলো গুয়ান। ঠিক তখনই মিরাকেলের মতো গুয়ান আস্তে আস্তে চোখ মেল। শিশিকে নিজের সামনে ওভাবে কাঁদতে দেখে সে দুর্বল গলায় মুচকি হেসে বলল, শিশি, কাঁদছ কেন? আমি তো একদম ঠিক আছি। শিশি এবার ওনার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতেই ফিসফিস করে বলল, গুয়ান, আমি তোমাকে আর কোনোদিন ছেড়ে যাব না। আমি তোমাকে বিয়ে করতে রাজি। গুয়ান এই একটা কথা শোনার জন্য যেন বহু বছর ধরে অপেক্ষা করছিল। সে হাসিমুখে শিশিকে শক্ত করে জড়িয়ে ধরল। কয়েক বছর পর, সময় কেটে গেছে বেশ কিছু বছর। ড্রামার ফাইনাল সিনে দেখা যায় একটা চমৎকার রোদ ঝলমলে ড্রয়িং রুমে গুয়ান আর শিশি ওনাদের দুটো ফুটফুটে যমজ বাচ্চাকে, একটা ছেলে আর একটা মেয়ে, কোলে নিয়ে খেলছে। হ্যাঁ, শিশির সেই হসপিটালের রিপোর্ট ভুল ছিল এবং ওনারা অলরেডি 2 সন্তানের হ্যাপি পেরেন্টস। ঠিক তখনই শিশির ফোনে ওনার বাবা মিস্টার চুর কল আসে।
মিস্টার চু ওপাশ থেকে নাতনি আর নাতির গলার আওয়াজ শুনে খুশিতে গদগদ হয়ে বললেন, হ্যাঁ মা শিশি, বাচ্চাদের নাম কি ডিসাইড করলে বললে না তো? তোমার ওই নাতির নাম তো আমাদের গ্র্যান্ডপা গু অলরেডি ওনার নিজের পছন্দমতো রেখে দিয়েছেন। আর আমার ওই মিষ্টি নাতনিটার নামের পাশে সারনেম বা পদবি কিন্তু চু হবে, সো ওটার নাম তোমরা যা খুশি রাখতে পারো। শিশি হাসিমুখে ওনার বাবার পছন্দের নামটা শুনে কলটা কেটে দিন। শিশি ফোন রেখে গুয়ানের দিকে তাকাতেই দেখল গুয়ান ওনার ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে বেশ গম্ভীর মুখে দীক্ষা দিচ্ছে, শোনো ব্যাটা, ফিউচারে তুমি যখন কোনো সুন্দর মেয়েকে পছন্দ করবে বা পার্সু করতে চাইবে তখন একদম চিন্তা করবে না এই ব্যাপারে কিভাবে মেয়ে পটাতে হয়, তোমার বাবা তোমাকে স্পেশাল লাভ ক্লাসেস দেবে। শিশি ওনার এই সস্তা ডায়লগ শুনে কোমরে হাত দিয়ে করা গলায় রাগের ভান করে বলল, গুয়ান তুমি আবার বাচ্চার সামনে এসব উল্টোপাল্টা কি শেখাচ্ছ? হ্যাঁ। গুয়ান কোনো কথা না বাড়িয়ে দুষ্টুমিষ্টি হেসে এক টানে শিশিকে নিজের কোলের উপর বসিয়ে নিল এবং ওনার কোমরে হাত জড়িয়ে ধরে বলল, আরে আমি তো জাস্ট আমাদের গু ফ্যামিলির ট্র্যাডিশন শেখাচ্ছি, মাই লাভ। শিশি লজ্জায় গুয়ানের বুকে মুখ লুকাল এবং ওনাদের এই মিষ্টি হাসিমুখের ফ্রেমটা লক হওয়ার সাথেই অত্যন্ত চমৎকার ও হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের এই রোমান্টিক ড্রামা।